আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু বর্ণমালা একাডেমি, ওয়েলকাম টু আইসিটি আইসিটি না তো ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রযুক্তি মাস্টার কোর্স। তো এই কোর্সের শুরুতেই আমরা বলছি কীভাবে পড়ানো হবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে এরকম বইয়ে যে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে এবং আর কি আর একটা কথা হচ্ছে অতিরিক্ত অনেক বেশি কথা বলা হবে। আমরা সব সময় জানো, তোমরা যারা আগে থেকে আমাদের ক্লাস দেখছো তারা জানো অতিরিক্ত অনেক বেশি কথা বলা হয়। তো অতিরিক্ত কথা যেহেতু বলা হবে, এটা আমাদের কোর্সের শুরুতেই বলে দেওয়া আছে। সো এটা যেহেতু ইউটিউবে ফ্রিতে যাবে, ফার্স্ট ক্লাসটা প্রত্যেক চ্যাপ্টারে ফার্স্ট ক্লাস ইউটিউবে যাবে ফ্রিতে। তো এটা দেখে যদি এনরোল করে থাকো, জেনে রাখো এই কোর্সের পুরো কোর্সে প্রত্যেকটা লাইনে এভাবে ধরে ধরে বুঝিয়ে পড়ানো হবে বা ট্রাই করা হবে পড়ানোর, এবং অতিরিক্ত অনেক বেশি কথা বলা হবে। এই কোর্সের বিষয়ে এর চেয়ে ডিটেলসে বেশি কিছু বলার আমাদের নাই। ওকে, আমরা শুরু করি চলো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শিখন অভিজ্ঞতা 2 বা 2 নম্বর অধ্যায়, সেটার হচ্ছে প্রথম সেশন, 1 নম্বর সেশন। প্রত্যেকটা সেশনের জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে আশা করি। তো এই যে 2 নম্বর অধ্যায়ের প্রথম দিকে যেটা আছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা বা এই টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলা আছে। সো সাইবার সিকিউরিটি জিনিসটা কি? যেই শব্দগুলোর আগে সাইবার থাকে সেইগুলোই হচ্ছে মোটামুটি যে ইন্টারনেট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যেমন সাইবার ক্যাফে থাকতো না আগে, যখন আমাদের সবার বাসায় কম্পিউটার অ্যাভেলেবেল ছিল না, তখন কী করতাম আমরা? একটা জায়গায়, একটা দোকানের মতো জায়গায় গিয়ে যেখানে অনেকগুলো কম্পিউটার থাকতো সেখানে আমরা কাজবাজ করতাম। সেইখান থেকে আসলে সাইবার শব্দটার উৎপত্তি ওই সাইবার ক্যাফে থেকেই, বা হচ্ছে গ্রিক একটা শব্দ মেবি সাইবার নটিক, ওই শব্দটা থেকে সাইবার শব্দটার উৎপত্তি। তো সাইবার শব্দটা যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকে তার মানে অনলাইন সম্পর্কিত বা ইন্টারনেট সম্পর্কিত বিষয় এটার সাথে যুক্ত আছে। তো সাইবার সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি বলতে আসলে বোঝায় ইন্টারনেট সম্পর্কিত বিষয় যে সিকিউরিটি দরকার হয়। সব জায়গায় তো সিকিউরিটি বা নিরাপত্তার দরকার হয়। বা সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম যেটাকে বলা হয়ে থাকে, ইন্টারনেটের মাধ্যমে যে ক্রাইমগুলো বা অপরাধগুলো সংঘটিত হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম। তো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো চলো শুরু করি। তো প্রথমেই কী দেওয়া আছে? এই ক্লাসটা তোমরা অনেকেই কমপ্লেন করো যে আমাদের ক্লাস নাকি দেখা যায় না, ঘোলা। ভাই ঘোলা না তো, তোমরা জাস্ট হচ্ছেই করবা এই যে রেজলিউশনটা, এই যে ডান পাশে নিচে কোনায় রেজলিউশনটা বাড়ায় নেবা, 1080p করে নেবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে। তারপর আমি আরেকটু জুম করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এখন আশা করি একটু বেটার হয়েছে আগের চেয়ে। ওকে, তো প্রথমে কি লেখা আছে যে বর্তমান সময়ে তথ্য মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা তো আমরা সবাই জানি, তথ্য অবভিয়াসলি সবচেয়ে মূল্যবান সম্পদ। তথ্য দিয়ে তো সব কিছু করা হয়, তাই না? ডেটা বা তথ্য এগুলো দিয়ে। তো তোমার যে নিজের পার্সোনাল ডেটা যেগুলো আছে ওগুলো অনেক ইম্পর্টেন্ট, বা তুমি যেই প্রতিনিয়ত যেগুলো দেখছো, ইউটিউবে যে ভিডিওগুলো কনজিউম করছো, তোমার টেস্ট কীরকম, এগুলো তো ডেটার আকারে সংরক্ষিত আছে, তাই না? এগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু, বা অনেক এগুলো তুমি যে ভিডিওগুলো দেখছো বা হচ্ছে তুমি যেগুলো ব্রাউজ করছো, যে পোস্টগুলো দেখছো, এগুলোর মাধ্যমে তোমার ডেটা সংগ্রহ করা হয়। মানে তোমার বিহেভিয়ার প্যাটার্নকে, তুমি কোন ধরনের ভিডিও দেখো এগুলোকে আইডেন্টিফাই করা হয়। তারপর ওই অনুযায়ী হচ্ছে ওই ডেটাগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দেয়, যেই সোশ্যাল মিডিয়া সাইটগুলো। তো সোশ্যাল মিডিয়া সাইট বা হচ্ছে এই যে ভিডিও শেয়ারিং সাইটগুলো, তোমরা মনে করছো এগুলো ফ্রি, একেবারে আসলে ফ্রি না। এখানে প্রোডাক্ট হচ্ছে তোমাকে বিক্রি করছে বিভিন্ন কোম্পানির কাছে অ্যাড দেখানোর জন্য। এগুলো বিষয়ে আমরা পরবর্তী সময় পেলে বলবো, এটা বইয়ের বিষয় নয়, জন্য আমরা ডিপে যাচ্ছি না। তো তথ্যের প্রবেশাধিকার বিবেচনায় উন্মুক্ত তথ্য, গোপনীয় তথ্য নামে তথ্যের 2টি প্রকারভেদ রয়েছে। সো তথ্যের 2টা প্রকারভেদ আছে। এটা তো সিম্পল জিনিস যে তথ্যের 2টা প্রকারভেদ আছে। যেমন সব তথ্যকে তুমি হচ্ছে ভিতরে অ্যাক্সেস করতে পারো। লেটস সে তোমাদের যে স্কুলের বিভিন্ন বই পুস্তক থাকে না, লাইব্রেরিতে বই পুস্তক থাকে। সো এইটা এক ধরনের তথ্য, বইতে যে তথ্যগুলো থাকে এটা ধরনের তথ্য না, বইয়ের লেখাগুলো এক ধরনের তথ্য। তো এটা কিন্তু তুমি চাইলেই স্কুলের যেই ওই টাইমে চাইলে অ্যাক্সেস করতে পারো। বাট তোমার পরীক্ষার প্রশ্নপত্র যে কোশ্চেনটা আছে ওইটাকে তুমি চাইলে অ্যাক্সেস করতে পারো, সবসময় কিন্তু চাইলে ওটা অ্যাক্সেস করতে পারো না। তো এক্ষেত্রে 2টা তথ্য থাকে, একটা হচ্ছে আমার প্রবেশাধিকার উন্মুক্ত, মানে সবার জন্য সবাই যেটা দেখতে পারে, আর একটা হচ্ছে গোপনীয় তথ্য। লেটস সে পেপার প্রথম আলোর কথাই ধরি, প্রথম আলো বা অন্য যে কোনো একটা পেপার ধরি। তো প্রথম আলোর যেই লেখাগুলো বাইরে, ওইগুলো কিন্তু তোমরা চাইলেই সবাই দেখতে পারো, জাস্ট সার্চ দিয়ে দেখতে পারো। বাট তো ওদের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে, ওদের এমপ্লয়ি কয়জন, তারপর ওদের এমপ্লয়িদের কত স্যালারি দেয়, বা কোন যেই নিউজগুলো, কিছু নিউজ আছে না, অনেক কারণে এই নিউজগুলো পাবলিশ করা যায় না, ওগুলোকে তুমি চাইলে দেখতে পারো না। তো ওগুলো হচ্ছে উন্মুক্ত তথ্য না, ওগুলো গোপনীয় তথ্য, বা ওদের পাসওয়ার্ড সিকিউরিটি এই টাইপের জিনিসপত্র কিন্তু তুমি চাইলে দেখতে পারো না, এগুলো হচ্ছে গোপনীয় তথ্য।
তো উন্মুক্ত তথ্য তুমি চাইলে অ্যাক্সেস করতে পারো, দেখতে পারো, বাট গোপনীয় তথ্য তুমি দেখতে পারো না। এবং এই যে উন্মুক্ত তথ্য যদি কারোর কাছে গোপন করা হয়, ধরো তোমার একটা উন্মুক্ত তথ্য, তোমার একটা নাগরিক সেবায় একটা কাজ লাগবে, লেটস সে তুমি একটা সরকারি যে কোনো কাজ করতে যাচ্ছ, এখন এই কাজ করার জন্য কী কী লাগবে এটা উন্মুক্ত তথ্য আকারে আছে, বাট তুমি সরকারি কোনো সংস্থার কাছে বা সরকারি সাথে সম্পর্কিত কোনো ব্যক্তির কাছে তুমি এটা চাইলা, কিন্তু সে ওইটা দিল না, ইচ্ছাকৃতভাবে দিল না, এটা কিন্তু তথ্য গোপন করলো, উন্মুক্ত তথ্য গোপন করলো, এটার জন্য কিন্তু শাস্তির বিধান আছে। তো আমরা যদি এই বিষয় পরবর্তীতে থাকে ওইটা আমরা পড়ব। তো তথ্যের দুইটা প্রকার পেতে আছে বুঝলাম। এরপর এর আগের শ্রেণীতে আমরা জেনেছিলাম ব্যক্তিগত গোপন তথ্য, কীভাবে ব্যক্তিগত গোপন তথ্য সুরক্ষিত রাখা যায়, বুঝলাম এটা। এরপরে কি আছে, ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ। তো ডিজিটাল মাধ্যমে বা অনলাইনে বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যেইগুলো হচ্ছে যেই তথ্য নিরাপত্তা এবং ঝুঁকি, মানে তথ্যের যে নিরাপত্তা এবং এর মাধ্যমে কী কী অপরাধ সংগঠিত হতে পারে সেইটার বিষয়ে আমাদের 1 নম্বর সেশনে পড়ব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। আমাদের তো কতগুলো শিল্প বিপ্লব হয়েছে। প্রথম শিল্প বিপ্লব কত 1784 সালের দিকে হয়েছে মেবি, যখন হচ্ছে বাষ্প ইঞ্জিন প্রথম আবিষ্কৃত হয়, কৃষিকাজ থেকে মানুষ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ঝোঁকে। তারপরে কি হয়, তারপরে কত 1899 না এই 1800 সালের দিকেই। তো এই সময় হচ্ছে যে যখন হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আবিষ্কার হয় তখন আরেকটা শিল্প বিপ্লব ঘটে। তারপর হচ্ছে ইন্টারনেট যখন আবিষ্কার হয় 1969 বা 70 সালের দিকে, তখন হচ্ছে আরেকটা শিল্প বিপ্লব ঘটে, বা যেই কী বলে এটাকে বলে তৃতীয় শিল্প বিপ্লব। এখন যেটা চলতেছে এটা মেবি চতুর্থ শিল্প বিপ্লব। এইটা আমি প্রথম আলাদা একটা পড়ছিলাম, আসলে কোনটা কি আমার এইটা বিষয় আসলেই ধারণা নেই। এটাও কিন্তু বইয়ের সাথে সম্পর্কিত না, জাস্ট এখানে বলছি চতুর্থ শিল্প বিপ্লব। এইটাই কিন্তু আমি পেঁচাই ওই প্রথম শিল্প বিপ্লবে নিয়ে গেছি। তো যাই হোক, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত তথ্য প্রদানের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হয়। ডিজিটাল প্রযুক্তির এই প্রসার ফলে অনেক ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পারে, মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এই অভিজ্ঞতা শেষে আমরা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কে জেনে নিরাপত্তা কৌশলের মাধ্যমে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। আশা করি এটা তোমরা পড়লে বুঝবা যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের অনেক কাজে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হয়। যেমন আগে তোমরা অনলাইনে পড়াশোনা করতে না, এখন যেরকম তোমরা হচ্ছে এই স্ক্রিনের সামনে এই ভিডিওটা দেখছো, তার মানে এখন তোমাদের পড়াশোনার জন্য এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হচ্ছে। সো এখন হচ্ছে বিভিন্ন এই ক্ষেত্রে তো বিভিন্ন ব্যক্তিগত তথ্য হচ্ছে আদান প্রদান করা হয়। ধরো তোমরা এই কোর্সটা যারা এনরোল করছো তাদেরকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিতে হয়েছে, যেমন ইমেল অ্যাকাউন্ট দিতে হয়েছে, ফোন নাম্বার দিতে হয়েছে। তো এগুলো হচ্ছে গোপনীয়তা। এখন যদি ধরো মানে তোমরা এই কোর্সটা এনরোল করার জন্য আমাদের কাছে ইমেল আইডি তারপর হচ্ছে নাম্বার দিলা, এখন আমরা কি করলাম অন্য কোনো কোম্পানির কাছে আমরা এই ডেটাগুলো বিক্রি করে দিলাম, এটা কিন্তু একটা অপরাধের ভিতর পড়বে। তো এই সব অপরাধ কিভাবে সংগঠিত হয়, সাইবার অপরাধ কী এবং ডিজিটাল ডিভাইস ইউজ করে কী কী অপরাধ সংগঠিত হতে পারে এবং এগুলো শাস্তি কী কী, বা এগুলো সংগঠিত হইলে আমরা কী কী করতে পারি, এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিতে পারি, সবগুলো হচ্ছে এই সেশনে আমরা জানবো। এই সেশনে এই পুরো অধ্যায় জানবো। এই সেশনে আসলে কি জানবো, বিভিন্ন অপরাধ কী কী অপরাধ সংগঠিত হতে পারে এবং তার প্রভাব এইটি হচ্ছে, এবং নিরাপত্তা কৌশল, এগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব। তো এরপরে কি আছে জেনে রাখি, এখানে লেখা আছে যে সমাজ আইনবিরোধী যে কোনো কাজে অপরাধ, আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। সমাজ বা আইনবিরোধী যে কোনো কাজে অপরাধ, এটা তো সিম্পল একটা ব্যাপার। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে সমাজ এবং আইন বিরোধী আমাদের প্রচলিত জায়গায় একটা জায়গা হয়তো একটা জিনিস হচ্ছে অপরাধ, অন্য একটা জায়গায় অন্য একটা জিনিস ওই জিনিসটাই সেম কাজটা হয়তো অপরাধ না। লেটস সে বাংলাদেশে তুমি রাস্তায় দাঁড়িয়ে চাইলে মানে কি বলে প্রস্রাব করতে পারবা চাইলে, তাই না? বাট অন্য কোনো দেশে, কোনো ইউরোপ আমেরিকা বা ওই টাইপের কোনো দেশে তুমি কিন্তু চাইলেই রাস্তায় দাঁড়িয়ে এটা কাজটা করতে পারবা না, কারণ কি ওদের পয়েন্ট অফ ভিউ থেকে বা ওদের আইন অনুসারে বা ওদের সোসাইটির পয়েন্ট অফ ভিউ থেকে ওইটা একটা অপরাধ, বাট আমাদের সোসাইটিতে এটা একটা অপরাধ না। এরকম অনেক আছে, হাজার হাজার কাজ আছে যেটা একটা সোসাইটিতে খুব ভয়ঙ্কর অপরাধ হিসেবে দেখা হয় আর একটা সোসাইটিতে খুব স্বাভাবিকভাবে দেখা, একেবারে স্বাভাবিক হিসেবে দেখা হয়। তো এখানে যেটা বলা হয়েছে যে আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট বিষয়ে সংঘটিত হয় বা ইন্টারনেট যেটার সাথে ইনভলভ থাকে বা ইন্টারনেট ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। তো এখন দেখো, আগে কিন্তু হচ্ছে মানে অনলাইনে কি পুলিশ ছিল বা অনলাইনে এ সম্পর্কিত কোনো আইন ছিল, যেই জায়গায় মানে মানুষ বেশি যায় ওই জায়গায় অপরাধ সংগঠিত হবে এবং অপরাধ সংগঠিত হলে ওর জন্য আইন করতে হবে। তো এই জন্য যে সাইবার বা ইন্টারনেট দুনিয়া মানুষের বিচরণ যে বাড়ছে, তারপর হচ্ছে কি অপরাধ সংগঠিত শুরু হয়েছে, আস্তে আস্তে হ্যাকিং বাড়ছে, তারপর বিভিন্ন ধরনের সাইবার বুলিং শুরু হয়েছে, এরপর কী হয়েছে সাইবার ক্রাইম অ্যাক্ট বা সাইবার অপরাধ বিষয়ক আইন প্রণয়ন করা হয়েছে। সব ক্ষেত্রে এরকম হয়, নতুন একটা বিষয় যখন আসে তখন হচ্ছে মানুষ যখন বেশি বেশি যাওয়া শুরু করে তখন এই বিষয়ে আইন প্রণয়ন হয়। এখন কি চলতেছে, এখন চলতেছে এআই এর যুগ। তো এআই এর কারণে বিভিন্ন অপরাধ সংগঠিত হবে ফিউচারে, এর জন্য ফিউচারে দেখবে এর জন্য বিভিন্ন ধরনের আইন চলে আসছে। তো এইটাই এখানে সিম্পল কথাবার্তা লেখা আছে। তো সাইবার অপরাধীরা বা সাইবার অপরাধী যারা বা ইন্টারনেটে যারা অপরাধ করে তারা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে।
তাই সাইবার অপরাধ এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। চলো একটা বিষয় লক্ষ্য করি। একটা ঘটনা বলছে। তো ঘটনা হচ্ছে আবির একদিন তার মোবাইল ফোনটি ভুলবশত তার বন্ধুর বাসায় পেল। দেখছো আমার নাম বলছে। হ্যাঁ, আমি ওই কাজটা করি প্রায় আমার বন্ধুর বাসায় না, যে কোনো জায়গায় ফোন রেখে আসি, ফোন সব কিছুই রেখে আসে। আচ্ছা যাই হোক, এইগুলা না যাই। আবির একদিন তার মোবাইল ফোনটা একটা বন্ধুর বাসায় রেখে আসছে। তারপর কী করছে বন্ধু হচ্ছে কৌতূহলবশত ফোনে প্রবেশ করার চেষ্টা করে, একবার দুইবার চেষ্টা করে, তারপর পারে না। যদিও মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া ছিল, তারপর হচ্ছে বন্ধু অনুমান করে বিভিন্ন পাসওয়ার্ড দিল, তারপর হচ্ছে মোবাইলটিতে প্রবেশ করে গেল। একসময় সে সফল হলো। এতে করে আবির অনেক ব্যক্তিগত তথ্য ডকুমেন্ট তার বন্ধুর কাছে চলে যায়। তো এখন ঘটনাটা কী ঘটলে জায়গায়, তার ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল, পাসওয়ার্ডটা কী করলো, সে প্রেডিক্ট করে ফেললো। এইটাকে কি বলা হয় থাকে, এটাকে ইন্টারনেটের ভাষায় বা সাইবার এই ইন্টারনেটের হ্যাকিংয়ের জগতে এটাকে বলা হয় থাকে ব্রুট ফোর্স অ্যাটাক। মানে হচ্ছে অনুমান করা একটা পাসওয়ার্ডকে বারবার বিভিন্নভাবে দিয়ে, ধরো একটা জায়গায় পাসওয়ার্ড কয়টা দেওয়া যায়, মানে কয়টা ডিজিট দেওয়া যায়। ধরো একটা পাসওয়ার্ড আছে, এই জায়গায় হচ্ছে 4টা ডিজিটের পাসওয়ার্ড। তো এখন ধরো এই জায়গায় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে, তারপরে এই জায়গায় 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকতে পারে। এখন এইটা একটা মানুষের পক্ষে কিন্তু প্রেডিক্ট করা কঠিন, কারণ এই যে 4টা সংখ্যার কম্বিনেশনে কিন্তু 10,000 ইউনিক পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। এই যে 4টা ডিজিট যদি জাস্ট এক জায়গায় থাকে, বা 4টা ডিজিটের একটা পাসওয়ার্ড হচ্ছে 10,000 কম্বিনেশন, ইউনিক কম্বিনেশন তৈরি হতে পারে। তো এখন একটা মানুষের পক্ষে এটা প্রেডিক্ট করা অনেক ক্ষেত্রে অসম্ভবই বলা যায়, বাট কোনো কোনো ক্ষেত্রে হয়ে যেতে পারে। বাট একটা রোবটের পক্ষে বা একটা এআইয়ের পক্ষে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে এটা কিন্তু প্রেডিক্ট করা খুব একটা অসুবিধা না, যে বারবার যদি প্রবেশ করা যেতে থাকে তাহলে কিন্তু একসময় পাসওয়ার্ডটা মিলে যেতে পারে। তো এটাকে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক বলে, যেটা আমরা হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় পড়বো। তো এইখানে অনেকটা এই কাজই করছে, বারবার অনুমান করার ফলে একটা সময় হচ্ছে দুর্ভাগ্যবশত সে পাসওয়ার্ডটা দিয়ে ফেলে এবং মোবাইলে ঢুকে যায়, এবং এর ফলে তার ব্যক্তিগত তথ্য তার বন্ধুর কাছে চলে যায়। তো আগের শ্রেণীতে আমরা জেনেছি কীভাবে শক্ত এবং কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, কারণ পাসওয়ার্ড বা প্যাটার্নগুলো খুব সহজ দেওয়া থাকলেও অনুমান করে ডিভাইসগুলোতে প্রবেশ করা সহজ। দেখো এই ছোটো যে একটা যদি তুমি পাসওয়ার্ড দাও তাহলে কিন্তু অনুমান করাটা সহজ হয়। দেখো এই জায়গায় যদি দেখো, এই জায়গায় কতগুলো সংখ্যা আছে, জাস্ট 4টা সংখ্যা আছে। এখন তুমি যদি 10-12টা সংখ্যা দিয়ে দাও, তোমার ইউনিক পাসওয়ার্ডের কম্বিনেশন কোটি হয়ে যাবে, কয়েক কোটি হয়ে যাবে জাস্ট 7-8টা সংখ্যা দিলে। তো তখন কিন্তু অনুমান করাটা আর সোজা থাকবে না, অনেক বেশি কঠিন হয়ে যাবে। তখন কোনো বট বা এআই এর পক্ষেও অনুমান করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে শক্ত বা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলা হয়ে থাকে, শুধুমাত্র ডিজিট ইউজ না করে সংখ্যা, ধরো এরকম দিলা, স্টার দিলা, তারপর হচ্ছে হ্যাশ দিলা, তারপর হচ্ছে ABC, এই টাইপের পাসওয়ার্ড দিও না, অবভিয়াসলি ABC দিও না। তারপর হচ্ছে XY দিলা, তারপর হচ্ছে A দিলা, তারপর হচ্ছে 1 2 3 4 এই টাইপের কিছু দিলা ডিজিট, তারপর হচ্ছে @ দিলা, এরকম কিছু একটা দিয়ে তারপর হচ্ছে তুমি যে পাসওয়ার্ডটা তৈরি করো, যদি এরকম একটা পাসওয়ার্ড তৈরি করতে পারো তাহলে এটা কিন্তু অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি হবে। এটা হচ্ছে অন্য অনেক ক্ষেত্রে এটা হ্যাক করা যাবে, বাট এটাকে প্রেডিক্ট করে, জাস্ট দেখে প্রেডিক্ট করে বা অনুমান করা এটা কঠিন হয়ে যাবে। তো এইটাই হচ্ছে মানে এতটুকু এই পর্যন্ত এটার মানে বুঝাইছি। আচ্ছা যাই হোক, এরপরে কি আছে দেখি। এরপরে নেক্সট চলে যাই। হোয়ার ইজ নেক্সট? আজান দিচ্ছে মানে হচ্ছে ফজর আজান দিচ্ছে, এখন 4টা বাজে। আচ্ছা 36 পেজে কি আছে দেখি। 36 পেজ, ওকে। তো একটু আগের ঘটনাটার কথাই বলছে যে বাস্তব জীবনে যেমন একজন চোর একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, ঠিক তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট, ওরা অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে। ওগুলো দিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করা হয়। মাঝে মাঝে সফল হলে ওই ব্যক্তির বিভিন্ন তথ্য চুরি হয়, বিভিন্ন অপরাধ করা হয় থাকে। এটা এক ধরনের সাইবার আক্রমণ, যা অবশ্যই একটি গুরুতর সাইবার অপরাধ। প্রযুক্তির ভাষায় একে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয়। একটু আগে যেটা বললাম, যে অনুমান করে, বারবার অনুমান করে একটা পাসওয়ার্ডকে প্রেডিক্ট করার যে চেষ্টাটা, সেটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয় থাকে। বাট হ্যাকিংয়ের ক্ষেত্রে এটা সবচেয়ে ইনএফিশিয়েন্ট হয়। সো এইটা হচ্ছে মানে এটা দিয়ে তুমি কত করতে পারবা। তুমি যদি মানে আগে আরও ইনএফিশিয়েন্ট হয়েছিল, বাট এখন যেহেতু এআই আসছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বট দিয়ে ট্রাই করা যায়, সেক্ষেত্রে হচ্ছে একটু এফিশিয়েন্ট হয়েছে। বাট এটা ডিটেলস আমি মানে এটার ডিপে ঢুকতে চাচ্ছি না, বই যতটুকু আছে যে এটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয় থাকে। পাসওয়ার্ডটাকে প্রেডিক্ট করার চেষ্টা করা, এটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয় থাকে। এরপরে কি? এরপর হচ্ছে আমরা
একটা শখ বলছে, শখ দেওয়া আছে যে এবার আমরা নন ডিজিটাল মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এরকম অভিজ্ঞতা সমগ্র একটা তালিকা তৈরি করি। তো নন ডিজিটাল মাধ্যমে হচ্ছে কী কী ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, লেটসে তোমার হচ্ছে এডমিট কার্ড বা তোমার হচ্ছে এনআইডি কার্ড বা তোমার হচ্ছে জন্ম নিবন্ধন কপিটা তুমি হারাই ফেলা, এখন এটা কিন্তু অন্য মানুষের কাছে চলে যেতে পারে, সে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে। আবার ডিজিটাল মাধ্যমে তথ্যের নিরাপত্তার হুমকি হতে পারে, লেটসে তুমি একটা ছবি তোলা, তোমার একটা গোপন ছবি ফোনে ছিল, হঠাৎ করে ফোনে ভুলে চাপ লেগে হচ্ছে ফেসবুকে আপলোড হয়ে গেলো, যেটা তোমার জন্য অনেক বেশি হুমকি স্বরূপ হতে পারে। বা তোমার ফোনে একটা ইম্পর্টেন্ট ডেটা ছিল, তো ফোনটা কোনোভাবে হ্যাক হয়ে গেলো, তখন কিন্তু তুমি অনেক ঝামেলায় পড়তে পারো। তারপর আবার ধরো ফোনে কি বলে নন ডিজিটাল মাধ্যমের ক্ষেত্রে তুমি যদি বলো যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের ফোন নাম্বার লিখি, এটাও ডিজিটাল আর নন ডিজিটাল মাধ্যমের মিক্স একটা, যদিও তো ওই ফোন নাম্বারটা দিয়ে কিন্তু অনেক কিছু করে ফেলা যায়। তো এইরকম করে তোমরা হচ্ছে এই যে শখটা পূরণ করে ফেলবা, আমি জাস্ট হিন্টসটা দিয়ে দিলাম। এরপরে কি আছে যে ডিজিটাল মাধ্যম ব্যবহারে সচেতনতার কোনো বিকল্প নেই, একটু অসচেতন হলে সাইবার অপরাধের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অনেক বেশি ঝুঁকিতে পড়ে যেতে পারে। অন্যের করা সাইবার অপরাধের কারণে আমরা বিভিন্ন কঠিন বিপদে পড়তে যাচ্ছি। আমাদের দেশের সাইবার অপরাধের বিচারে কঠিন আইনের বিধান রয়েছে, তবে সহজভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সহজ এবং উন্নত করা যায়। সুন্দর। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমাদের জীবনকে অনেক সহজ এবং উন্নত করা যায়। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এতদিন যখন পড়াইতাম তখন তো কোর্স ছিল না, পেইড কোর্স ছিল না, তখন হচ্ছে মাথার ভিতর প্রেশার ছিল না, জাস্ট উল্টাপাল্টা বকে যাইতাম, স্টুডেন্টদের সাথে একটা কানেকশন ছিল। বাট এখন হচ্ছে একটু প্রেশার আছে যে হ্যাঁ এই লাইনটা যদি স্কিপ করে যাই তাহলে স্টুডেন্টরা কী বলবে, ভাইয়া পেইড কোর্সে কেন পড়াচ্ছেন না, প্রবলেম পেইড কোর্সের। আচ্ছা, নেক্সট লাইনে কী আছে দেখি, নেক্সট লাইনটা তো নেক্সট পেজে। জেনে রাখি, কি জেনে রাখতে বলছে, ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে, তার মধ্যে যার মাধ্যমে তথ্যের নিরাপত্তা ঝুঁকি তৈরি, তার মাধ্যমে রয়েছে ডাটা ইন্টারসেপশন, তারপর হচ্ছে ডিডস অ্যাটাক, তারপর হচ্ছে হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার। তো সবগুলো আমরা একে একে জানি। ডেটা ইন্টারসেপশন ব্যাপারটা কি? ডেটা ইন্টারসেপশন একটা স্টোরির মাধ্যমে বলি। তো স্টোরি কি, একটা ঘটনা। ধরো তোমরা কার্টুন, নাটবল্টু কার্টুন না যেন একটা কোন কার্টুনে দেখছিলাম যে ধরো আগেকার যুগে কি হইতো, আগেকার যুগে হ্যাঁ, ধরো বিভিন্ন অপরাধীরা বা বিভিন্ন মানুষ ধরো এক বাড়ি থেকে আরেক বাড়িতে যোগাযোগের জন্য এরকম তার দিয়ে এখানে কিছু একটা থাকতো, এখানে তার দিয়ে যোগাযোগ করতো। এটা কিন্তু তোমরাও চাইলে বানাতে পারো। যেই কাপ আছে না, কাপ আইসক্রিমের যদি দুইটা খালি কৌটো নাও, তারপর হচ্ছে এখানে হচ্ছে সুতা দিয়ে এক ছিদ্র করে, এখানে সুতা হচ্ছে একটা সুতা এই পাশে বের করে একটা গিট দাও, তারপর হচ্ছে এই যে এখানে একটু করে গিট দাও। তো এইটা যদি বিশাল লম্বাও করে ফেলো, তারপরে এই জায়গায় যদি তুমি আস্তে কথা বলো, এই জায়গায় কিন্তু এই মানে তোমার সাউন্ডটা এই পর্যন্ত চলে যায়। তো এই ক্ষেত্রে অনেক আগে মানুষ এইভাবেও মানে যোগাযোগ করতো কোনো ইম্পর্টেন্ট কাজ হইলে, বা ধরো অপরাধীরা বিশাল একটা জায়গায় আশ্রয় নিছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করার জন্য এটা ব্যবহার করতো। তো আমি বিভিন্ন মুভিতে দেখছি এগুলা। তো এক্ষেত্রে কী করা হয়তো, তো এদের এই সময় ক্ষেত্রে এই সময় থেকে এটা হ্যাকিংটা আসলে চালু হয়েছে, হ্যাকিং বলা যায়, বা এই ডেটা ইন্টারসেপশনটা। তো এইখানে যদি এইটার মাঝখানে যদি আমি একটা সুতা ফালাই দিই জাস্ট, এবং এই সুতা টেনে নিয়ে এনে যদি আর একটা এইখানে এইরকম কিছুর সাথে লাগাই দিই, তাহলে এরা যে কথাগুলো শুনতে পাচ্ছে সব কথাগুলো আমি এইখান থেকে শোনা যাবে। তো এইটাই হচ্ছে আসলে ডেটা ইন্টারসেপশন। তোমাদের বইয়ে অন্য একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা প্রায় সময় কৃষিকাজের জন্য পানির পাম্প থেকে হচ্ছে জমিতে সেচ দিতে দেখি। তো কৃষিকাজের জন্য ধরো পানিতে এই জায়গায় হচ্ছে একটা কুয়া আছে, এই জায়গা থেকে হচ্ছে পানিতে সেচ দিচ্ছে, এই জায়গা থেকে পানিতে সেচ দিচ্ছে। তো এখন যদি মাঝখানে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কী হবে, পানি লিক করবে না, তো সবগুলো পানিকে এখানে যাবে, এখান থেকে পানি বের হয়ে যাবে। ডেটা ইন্টারসেপশন ব্যাপারটা এরকম, ধরো দুইজন মানুষ যোগাযোগ করতেছে, তো মাঝখান থেকে আমি ডেটাটা কেটে নিলাম বা কোনোভাবে হ্যাক করে নিলাম, কোনোভাবে বের করে নিলাম, এটা হচ্ছে ডেটা ইন্টারসেপশন। তো এইটা এখানে কি লেখা আছে আমরা লাইন বাই লাইন পড়ি। আমরা প্রায় সবাই কৃষিকাজের জন্য পানির পাম্প থেকে জমিতে পানি সেচ দেওয়া দেখেছি। সাধারণত পানির পাম্প থেকে জমি বা ক্ষেতে নালা অথবা পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়। নালা বা পাইপের মাঝপথে যদি কেউ কেটে দেয় অথবা পানির পাইপটি ফুটো করে দেয়, তাহলে যে পরিমাণ পানি পাওয়ার কথা তা পাওয়া যায় না। এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। মাঝপথে পানি অসৎ উপায় যে কেউ নিতে না পারে তার জন্য নজরদারি ব্যবস্থা করতে হবে। ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রয়োগ। আচ্ছা, প্রাপক হচ্ছে যে ডেটাটা পায় এবং প্রেরক হচ্ছে যে ডেটাটা প্রেরণ করে। যেমন আমি যে ডেটাটা পাঠাচ্ছি, এখন মানে আমি কথা বলছি, আমি হচ্ছে প্রেরক, আমি পাঠাচ্ছি, এবং প্রাপককে তোমরা আমার কথাটা শুনছো, তোমরা হচ্ছে প্রাপক। তো এই অর্থটা নিয়ে তোমাদের মাঝে কনফিউশন ক্রিয়েট হয়, যেন আমি বলিলাম। তো এখন কি বলছে যে প্রাপক এবং প্রেরকের মাঝখানে যদি আরইপিতে কেউ চুরি করে, এই চুরি হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ইন্টারসেপশন নামে পরিচিত। সাধারণ সফটওয়্যার বা অ্যাপস। আচ্ছা, আজান দিচ্ছিল এই জন্য একটু ব্রেক নিয়েছিলাম।
তখন হয়তো বুঝতে পারছি না যে কাট করা ভিডিও অবভিয়াসলি। তো এরপর কি আছে যে সাধারণ সফটওয়্যার বা অ্যাপসে এন্ড টু এন্ড এনক্রিপশন, এন্ড টু এন্ড এনক্রিপশন, ধরো কি এন্ড টু এন্ড এনক্রিপশন। তো এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা কীরকম, যে নতুন মেসেঞ্জারের একটা আপডেট আসছে কিন্তু এখন কত 2024 সাল, হ্যাঁ 24 সালে কী মাস, জুন বা জুলাই মাস, হ্যাঁ এই সময়। তো এখন হচ্ছে একটা আপডেট আসছে, আপডেটের কারণে অনেক প্রবলেম হচ্ছে। এর কারণটা কি এন্ড টু এন্ড এনক্রিপশনের কারণে। তো এখানে ব্যাপারটা কীরকম, ধরো এই যেটাকে বললাম প্রাপক এবং প্রেরক, এর মাঝখানে আমরা যে একটা ধরো মেসেজ পাঠাই, তো মেসেজটা হচ্ছে কোনো না কোনোভাবে যায়, তাই না, এর কাছে যায়। আমরা আগে তার দিয়ে পাঠাইতাম, এখন হচ্ছে ওয়্যারলেস ওয়েতে যায়। তো একটা মোবাইলে তুমি চলো এখানে তুমি মেসেজটা পাঠালা, তোমার বন্ধু ধরো হাই লিখলা, এই হাইটা তো হচ্ছে প্রথমে তো তুমি এই যে এইভাবে হাই লিখলে, হাই এইভাবে তো যাবে না, এটা হচ্ছে কোডে কনভার্ট হবে, বাইনারি কোড 1010100001 এরকম বাইনারি কোডে কনভার্ট হবে। তারপর বাইনারি কোডে কনভার্ট হয়ে তারপর হচ্ছে কোনো রকমভাবে সিগন্যালে কনভার্ট হবে, তারপর হচ্ছে এভাবে যাবে। তো ব্যাপারটা অনেক কমপ্লেক্স একটা ব্যাপার, যদি কখনো সময় পেয়ে এটা দেখাবো না, এটা আমার দেখানোর ইচ্ছা আছে, ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এই যে জায়গাটা মাঝখানে জায়গাটা যায়, তো এখন চাইলে এই মাঝখানে জায়গাটা কিন্তু হ্যাক করে ফেলা যায়। তো এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা কীরকম, এইখান থেকে এই যে ডেটাটা তোমার মেসেজটা, এই মেসেজটা লক হয়ে যাবে, মেসেজটা লক হয়ে এইখানে গিয়ে খুলবে, মাঝখানে কোনোভাবে এটা খোলা যাবে না। সো এই ব্যাপারটাই হচ্ছে এই যে ডেটা ইন্টারসেপশন, আশা করি এটা বুঝছো। এরপরে নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে আমাদের ডিডস অ্যাটাক। নেক্সট হচ্ছে ডিডস অ্যাটাক, এবং ডিডস অ্যাটাক এটার ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। তো এই ব্যাপারটা কীরকম, এখানে একটা উদাহরণ দেওয়া আছে সুন্দর, যে টিভিতে যখন সাক্ষাৎকার বা হচ্ছে টকশো চলে তখন কি করা হয়, মানে অনেকজন মিলে একজনের উপর ঝাঁপাই পড়ে, একটার পর একটা কোশ্চেন করতে থাকে, একটার পর একটা কোশ্চেন করতে থাকে। বা ভাইবা বোর্ডে তোমরা যখন ফিউচারে বড় হবা, চাকরির পরীক্ষা দিতে যাবে, তখন ভাইবা বোর্ডে এই ব্যাপারটা করা হয়, একজন একটা কোশ্চেন করবে, পাশ থেকে আরেকজন আরেকটা কোশ্চেন করবে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি দিতে পারবে না, কারণ কয়টা কোশ্চেন অ্যান্সার দেবে, একই সাথে কতগুলো কোশ্চেন থ্রো করা হইতেছে তোমার উপর। তো এই ক্ষেত্রে তুমি কী হবে, তোমার সিস্টেম হ্যাং করবে বা সিস্টেম হচ্ছে ফল করবে, তুমি তোমার মাথার কথা বলতেছি। এবং কোনো ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে বা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, ধরো এক জায়গা থেকে একটা সিস্টেমের উপর যখন অনেকগুলো অ্যাটাক করা হয় বা চারদিক থেকে অ্যাটাক করা হয়, তখন ওই সিস্টেমটা আর রান করতে পারে না। এই ব্যাপারটা হচ্ছে ডিডস অ্যাটাক। তো একাধিক ডিভাইস ব্যবহার করে, ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডেটাইল অফ সার্ভিস বা ডিডস হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা। বা এইটাকে ডিডস অ্যাটাককে আরও একভাবে সংজ্ঞায়িত করা যায় বা আরও একভাবে একটা উদাহরণ দেওয়া যায়। যেমন যারা আমরা অনলাইন বিজনেস করি, তো আমাদের ক্ষেত্রে কী হয়, ধরো একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা হচ্ছে হঠাৎ করে দেখা যায় বাল্ক অ্যামাউন্টের অর্ডার আসতেছে, ধরো দিনে একটা অর্ডার আসে বা দুইটা অর্ডার আসে, ওই প্রোডাক্টটার 100, 150, 200 এরকম 1000 অর্ডার আসতেছে, তার মানে এগুলো ফেক অর্ডার বা হচ্ছে আমার সাইটটাকে স্লো করার জন্য এটা করা হইতেছে। এটা হচ্ছে ডিডস অ্যাটাক। এরপর কি হ্যাকিং এটা তো তোমরা সবাই জানার বলার কিছু নেই, যে একজন ডাক্তার, উদাহরণ যেটা দিচ্ছে, যে একজন ডাক্তার অসুস্থ ব্যক্তির অপারেশন করতে ছুরি ব্যবহার করে, আবার একই ছুরি অপরাধী ব্যবহার করে অপারেশন করতে নেই, এতে ছুরির কোনো দোষ নেই। তো এটিকে কে ব্যবহার করছে, কীভাবে ব্যবহার করছে, সেটা হচ্ছে আসল। সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে একটা ওয়েবসাইট, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ দেয়, এবং সাইবার অপরাধের এই অপরাধ হলো হ্যাকিং বা ভালো মন্দ উভয় ধরনের হতে পারে। তো ক্লাস 8-এ তোমরা পড়ে আসছো যে হ্যাকার 3 ধরনের, ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার। তো ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা, যারা হচ্ছে ক্ষতি করে সিস্টেমটাকে বন্ধ করে দেয় বা নষ্ট করে দেয়, আর হোয়াইট হ্যাট হ্যাকার কারা, যারা হচ্ছে সিস্টেমটাকে আরও উন্নত করার জন্য কাজ করে, এবং গ্রে হ্যাট হ্যাকার কারা, যারা ক্ষতিও করে না আর উপকার কিছু করে না, জাস্ট দেখে চলে যায়। এই হচ্ছে হ্যাকিং। তো হ্যাকিং যারা হ্যাকার হতে চাও তাদের জন্য মোটিভেশন, এটা না মোটিভেশন তো কিছু দিলাম না, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে ম্যালওয়্যার বা মালওয়্যার যেটাই বলো, ম্যালওয়্যার হচ্ছে একটি ক্ষতিকর সফটওয়্যার। এটি এমন ধরনের সফটওয়্যার যা সফটওয়্যার বা প্রোগ্রাম আমাদের কম্পিউটার, মোবাইল বা অন্য ডিভাইসে অনুমতি ছাড়া কার্যক্রম অব্যাহত রাখতে পারে। এই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা, আমাদের উপর নজরদারি করা, আমাদের ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা, আমাদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ সব ডেটার ক্ষতি সাধন করা ইত্যাদি। তো ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে, ভাইরাস হতে পারে, স্পাইওয়্যার হতে পারে, ট্রোজান হর্স হতে পারে। আমরা সাধারণত ভাইরাসকে চিনি। তো ভাইরাস কী করে, একটা জায়গায় ঢুকে বা একটা সিস্টেমে ঢুকে তারপরে সিস্টেমটাকে নষ্ট করে দেয় বা বিভিন্ন কাজ করে। আমরা সব কিছুকে আসলে ভাইরাস বলি, যে কোনো কিছু ঢুকলে আসলে সব কিছু ভাইরাস না। যেমন র্যানসামওয়্যার নামে একটা জিনিস আছে, এটি কী করে, একটা কম্পিউটারে বা তোমার ফোনে ঢুকে তোমার সমস্ত ফাইলগুলোকে লক করে দেয়। তখন কী হয়, তুমি ওই ডেটার ফাইলগুলোকে আর তুমি দেখতে পারো না বা ভিউ করতে পারো না, বা ওইগুলোকে আর বের করা যায় না। লেটস সে তোমার হচ্ছে 1000 ছবি আছে,
আছে ওই 1000 ছবিকেও লক করে দিল। এখন তোমার কাছে কি বলবে যে 1000 ছবি তুমি যদি বের করতে চাও তোমাকে হচ্ছে $100 পে করতে হবে, নাহলে ওরা এই ডেটাগুলোকে লক করে দেয় এবং ওদের পাসওয়ার্ডটা ওদের কাছেই থাকে। তো এইটা কিন্তু জাস্ট আমার তোমার মতো মানুষের সবার ক্ষেত্রে হয়, মানে শুধু আমাদের ক্ষেত্রে হয় না, বড় বড় টেকনোলজি নিয়ে কাজ করে টেক টিউবার তাদের ক্ষেত্রে হয়। যেমন একজন টেকনোলজি বড় বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট টেক টিউবার হচ্ছে সোহাগ 360 ডিগ্রি সোহাগ 360। তো ওনার ক্ষেত্রেও এগুলো হয়েছিল যে র্যানসামওয়্যার অ্যাটাক করছিল। তারপর হচ্ছে স্পাইওয়্যার কোনগুলা, ওই যে কিছুদিন আগে 2021 সালের দিকে মেবি একটা ভাইরাল হয়েছিল না, যে পৃথিবীর বিভিন্ন বড় বড় নেতা বা পলিটিক্যাল লিডারদের ফোনে পেগাসাস পাওয়া গেছে। পেগাসাস হচ্ছে একটা অ্যাপ যেটা ওনাদের ফোনে ঢুকে থাকে, তারপর ওই ফোনে ঢুকে ওর ডেটাগুলো ফোনের কী কথা বলে কী টেক্সট করে সবগুলো হচ্ছে ওদের কাছে পাঠাই দেয়। তো এটা হচ্ছে স্পাইওয়্যার। তো এইগুলো সবগুলো হচ্ছে ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত। ম্যালওয়্যার এটা হচ্ছে একটা কমন নেম, আর এগুলো হচ্ছে ভাইরাস, ট্রোজান হর্স, তারপর হচ্ছে র্যানসামওয়্যার, এগুলো হচ্ছে এগুলোর এক একটা পার্ট। তো এরপরে কি আছে দেখি। এরপরে কি আছে, এরপরে খুব বেশি কিছু নাই। এরপরে আছে এবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাইন্ড ম্যাপিংয়ের সাহায্যে উপরে উল্লেখিত সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য। তো উপরে উল্লেখিত যে সাইবার অপরাধগুলোর ব্যাপারে দেখলাম, তো হ্যাকিংয়ের ব্যাপারে কী কী ঘটতে পারে, এগুলোর বৈশিষ্ট্য কী কী, এগুলো কোথায় ঘটে, এগুলো কেন ঘটে, মানুষ কেন করে থাকে, বা এগুলোর ক্ষতিকর দিকগুলো কী কী, তারপর হচ্ছে যে সবগুলো পড়লাম প্রত্যেকটা এইভাবে এখানে মাঝখানে লিখবা। লেটস সে হচ্ছে ম্যালওয়্যারের কথা লিখবা, তারপর হচ্ছে যে হ্যাকিংয়ের কথা লিখবা, তারপর হচ্ছে ডিডোস অ্যাটাকের কথা লিখবে, এগুলো কেন ঘটে, কিভাবে ঘটে, এগুলোর কারণগুলো কী কী, খুব সুন্দর মতো নিজের মনের মাধ্যমে মিশে লিখে দেবা। তো এখন তোমরা যদি এক্সপেক্ট করো এইটা আমি লিখে দেবো, তাহলে ভাই তোমাদের মাথাটা কেন আছে, মাথাটা তো একটু চিন্তা করবা, তোমাদের লেখার জন্যই তো দিয়েছে এটা, তাই না? তো এই হচ্ছে ফার্স্ট বা প্রথম সেশনের ক্লাস। আশা করি বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি আমাদের গ্রুপে করবা, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, কী অবস্থা বাচ্চা কাচারা, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রযুক্তি মাস্টার কোর্সের 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর লেকচার বা 2 নম্বর সেশন। তো সেশন 2 কী আছে, অনুসন্ধানে সাইবার অপরাধ। তো প্রথম সেশনে আমরা সাইবার অপরাধগুলো কী কী সেগুলোর ব্যাপারে একটা ইনিশিয়াল আইডিয়া পাইছিলাম। এখন আমরা হচ্ছে এটার ব্যাপারে ডিটেলসে জানবো, বা কী কী ধরনের সাইবার অপরাধ হতে পারে, এগুলোর ফলে মানুষের মানসিক এবং অর্থনৈতিক এবং সামাজিক জীবনে কী কী প্রবলেম হতে পারে সবগুলোর ব্যাপারে আমরা একটু একটু জানার চেষ্টা করবো, বইতে যতটুকু আছে। তো লাইন বাই লাইন যেরকম পড়ছিলাম সেরকমই পড়া শুরু করে চলো। তো এখানে লেখা আছে যে আগের সেশনে আমরা তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী ডিজিটাল মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ সম্পর্কে জেনেছি। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় এবং আমাদের দেশের ব্যতিক্রম নয়। তো সাইবার সিকিউরিটি বা এই যে সাইবার ক্রাইম নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হইতেছে, এটাই বলছে। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বদলে যাচ্ছে মানুষের জীবন আচরণ, মনোবৃত্তি, চিন্তা জগৎ। আগে মানুষ যেভাবে চিন্তা করতো এখন কি সেইভাবে চিন্তা করে? চিন্তার কোয়ালিটি বা চিন্তার প্রসেসটা চেঞ্জ হয়েছে না? তারপর হচ্ছে জীবন তার লাইফস্টাইল তো চেঞ্জ হয়েছে, এটা তো দেখতে পাচ্ছে। তারপর হচ্ছে সাইকোলজি, এটা তো চেঞ্জ হয়েছে। সব কিছুর ভিতরে একটা চেঞ্জ আসছে সোশ্যাল মিডিয়ার ফলে, বা এসে নতুন যেই শিল্প বিপ্লবটা ঘটতেছে, তারপর নতুন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, এর ফলে যে একটা চেঞ্জ আসতেছে মানুষের সাইকোলজিতে, তারপর হচ্ছে চিন্তাভাবনার জগতে এবং লাইফস্টাইলে তো অবভিয়াসলি চেঞ্জ আসতেছে। তো যা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যমূলক অপরাধ করার প্রবণতা। তো একটা সময় এক এক ধরনের অপরাধ হতো, এক সময় মানুষ চুরি করতো, ছিনতাই করতো, ডাকাতি করতো। এখন এইগুলোরই একটা ডিজিটাল ভার্সন, ডিজিটাল বা অনলাইন মাধ্যমে বা সাইবার জগতে, অনলাইন জগতে এগুলো হচ্ছে। তো এরকম কিছু অপরাধ নিয়ে আমাদের এই সেশনে আমরা এরকম কিছু অপরাধের ব্যাপারে জানবো। তো প্রথমে যে অপরাধটা আছে সেটা হচ্ছে সাইবার বুলিং। তো বুলিংকে এটা তো আমরা সবাই জানি। আমরা ধরো যারা একটু অন্যরকম অন্যদের চেয়ে, তারা সবসময় তো স্কুল কলেজে বা আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে বুলিংয়ের শিকার। এখন ফ্রেন্ডরা বললে এটা আসলে বুলিং হয় কিনা আমি জানি না, আমি এটাকে মাইন্ড করি না। যেমন আমি একটু চিকন, এই জন্য আমার ফ্রেন্ড আমাকে ক্যাঙ্গারু, তারপর হচ্ছে কার্টুন এইসব বলে, তো এটা ফান হিসেবে নেই। তারপর হচ্ছে যারা একটু দেখতে কালো তাদেরকে নিগা বা কালু এই টাইপের কথা বলে। তারপর একটু যারা মোটা তাদেরকে ভটকু, মোটু এই টাইপের ওয়ার্ড ইউজ করে। তো এইগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফে বুলিং, যে কোনো মানুষের দুর্বলতাকে নিয়ে, বা এখন রিয়েল লাইফে তো মানে ফ্রেন্ডরা করলে এটা গায়ে লাগে না, বাট বাইরের মানুষজন অনেক সময় তো অনেক কথা বলে, সেগুলো তো গায়ে লাগে। তো এইগুলো হচ্ছে বুলিং। ফ্রেন্ডরা করলে ওইটা আসলে বুলিংয়ের ভিতর পড়ে, বাট আমরা আসলে মাইন্ড করি না, জন্য বোঝা যায় না। তো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপর মেসেজিং প্ল্যাটফর্ম, মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ বলো, তারপর গেমিং প্ল্যাটফর্ম, গেমিং যখন স্ট্রিমিং হয় তখন, তারপর হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে করা যেতে পারে। এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয়। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রত করা অথবা অবমাননাকর ছবি পোস্ট করা, মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর এবং অশোভন মেসেজ দেওয়া বা হুমকি দেওয়া এবং অন্যের ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে একজনকে মেসেজ পাঠানো। অর্থাৎ ডিজিটাল যোগাযোগের মাধ্যমে
কাউকে উত্ত্যক্ত করে হচ্ছে বুলিং। তো যে কোনোভাবে উত্ত্যক্ত করে হচ্ছে বুলিং। যেমন তুমি যদি ডিজিটাল টেকনোলজি বা অনলাইনে ধরো একজন যে কোনো একজন ইউটিউবার একটা বিষয় নিয়ে কথা বলছে, এখন তার কথাটা হয়তো তোমার ভালো লাগে না, এখন তুমি লজিক্যালি বলতে পারো যে ভাইয়া আপনার এই কথাটা ভালো লাগে না আমার, বা এই কথাটা হচ্ছে লজিক্যালি ভ্যালিড না। কিন্তু তুমি যদি বলো ভাই আপনি দেখতে কালো, আপনি মোটু ভটকু, এই টাইপের কথা বলো, সেটা হচ্ছে এক ধরনের বুলিং। তারপর ধরো কাউকে যদি মেসেঞ্জারে উত্ত্যক্ত করো বা বারবার ফোন দিয়ে কাউকে বিরক্ত করো, তারপর হচ্ছে কাউকে যদি ভয় দেখাও, এগুলো সবগুলো হচ্ছে বুলিংয়ের অন্তর্গত বা বুলিংয়ের অন্তর্ভুক্ত। আশা করি সাইবার বুলিংকে এটা বুঝছো। এরপরে কি আছে দেখি আমরা, চলো কোথায় নেক্সট পেজ, কোথায় 40 পেজে কী আছে দেখি। তো এখন এখানে কি বলছে যে বাস্তব জীবনে ঘটা এবং আমাদের বাস্তব জীবনে এবং হচ্ছে সাইবার জগতে যেই কিছু বুলিংয়ের শিকার হয় সবগুলো কয়েকটা উদাহরণ দিতে বলছে, যে বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় নানাভাবে বুলিংয়ের শিকার হয়ে থাকি, তারপর হচ্ছে আবার সাইবার বা অনলাইন জগতে হয়ে থাকে। তো কয়েকটা উদাহরণ দিতে বলছে বা কয়েকটা অভিজ্ঞতা লেখো। তো বাস্তব জগতে কীরকম হয় যে কালু ধলু মোটকু ভটকু খাটো এই টাইপের কথা বলা হয়, এগুলো এক ধরনের বুলিং। তারপর সাইবার জগতে কাউকে মেসেজ দিয়ে উত্ত্যক্ত করা, একটু আগে যেটা বলা হয়েছে। তো এগুলো ঘটনা আকারে বা অভিজ্ঞতা আকারে লিখবা, ধরো তোমার লাইফে কী ঘটছে বা তোমার ফ্রেন্ডের লাইফে কী ঘটছে বা করতে পারে, এই টাইপের জিনিসপত্র সুন্দর করে নিজের মনের মাধ্যমে মিশিয়ে লিখবা, সৃজনশীল যেরকম লিখতে হয়। এরপরে লেখা আছে কি বাস্তব জীবনে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয় জায়গায় আমরা কাউকে বুলিং করবো না, কাউকে বুলিং করতে দেখলে অবশ্যই আমরা সতর্ক করব, আমাদের দেশের জন্য কঠোর শাস্তির আইন রয়েছে। এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটা কিছু সাইবার অপরাধ নিয়ে জানবো, আরও কিছু সাইবার অপরাধের ব্যাপারে বলা হয়েছে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম অধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজের বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে বাড়ছে। ফেক নিউজ অনেক সময় দেখো না যে দেখুন এ কী করলো সাকিব আল হাসান, দেখুন এ কী করলো মুশফিকুর রহিম, তো এই টাইপের কথা বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক এবং ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিদিন অগণিত খবর পড়ছে, যেগুলোর মধ্যে হয়তো কিছু মিথ্যা সংবাদও থাকে। মিথ্যা সংবাদ তো অনেক থাকে, কেউ কেউ তাদের রাজনৈতিক বা আদর্শিক ব্যবসায়িক উদ্দেশ্যে, তো ধরো কেউ কেউ হচ্ছে বিজনেসটাকে রান আপ করার জন্য, অনেকে হচ্ছে নেগেটিভ মার্কেটিং করা থাকে বিজনেসটাকে বাড়ানোর জন্য। তারপর হচ্ছে রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো উদ্দেশ্য থাকলে তখন হচ্ছে করে, আবার আদর্শিক কোনো উদ্দেশ্যের জন্য ফেক নিউজ ছড়ায়। তো আমরা এই ধরনের নিউজগুলো ফেক নিউজ কীভাবে আইডেন্টিফাই করবো, এটা তো আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম যে কীভাবে আমরা ফেক নিউজগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তো এখানে কি বলছে যে এর পরের লাইনে যে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে ফেক নিউজ বলা যেতে পারে। সিম্পল লাইন যে মিথ্যা বাক্য ব্যবহার করে, লেটস সে যে কোনো একটা কাজ বা যে কোনো একটা কথা যেটাকে একজন একভাবে বলছে সেটাকে ডিফারেন্ট ওয়েতে যদি উপস্থাপন করো সেটাকে তুমি ফেক নিউজ বলতে পারো। বা ফেক নিউজ তো অনেক ধরনের হতে পারে। ধরো একটা জিনিস ঘটে নাই, একটা ঘটনা ঘটে নাই, ধরো আজকে ফার্মগেটে আগুন লাগে না, তারপর বলা হয়েছে ফার্মগেটে আগুন লাগছে, এটা তো ফেক নিউজই। বাট একটা জায়গায় একটা ঘটনা, একটা ধর আমি একটা কথা একভাবে বলছি, সেই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, তো এইটা হচ্ছে ফেক নিউজের ভিতর পড়ে। তো চিলে কান নিয়ে গেছে এমন সংবাদ চিলের পিছনে না ধরে সবার আগে কানে হাত দিয়ে দেখা উচিত। ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তার যাচাই করার পর তারপর বিশ্বাস করা উচিত। তো এরপরের কী আছে দেখি, পরে কি লেখা আছে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নকল অর্থাৎ ছদ্মনাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটি দেওয়া হয়। আমরা ডিজিটাল মাধ্যমে কোনো খবর দেখার সাথে সাথে তা বিশ্বাস করব না, সঠিক উৎস যাচাই করে এগুলো শেয়ার করা থেকে বিরত থাকবো, লাইক করা কিংবা কমেন্ট করার ক্ষেত্রেও সতর্ক থাকবো। এবার আমরা আমাদের বাস্তব জীবন অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা 5টি ফেক নিউজ লিখবো এবং একটি কেন ফেক নিউজ তা অনুসন্ধান করব এবং শ্রেণীর সাথে এগুলো শেয়ার করবো, মানে ক্লাসের সবার সাথে শেয়ার করবো। তো ফেক নিউজ কী কী হইতে পারে, লেটস সে যেটা বললাম, দেখা গেল হঠাৎ করে আজকে বললো যে ক্রিকেট থেকে অবসর নিল সাকিব মাহমুদুল্লাহ, তারপর হচ্ছে তামিম, সবাই তামিম তো অবসর নিয়ে এনেছে ভাবি। তো ধরো যে সময় হয় নাই, এখন বর্তমানে ধরো সাকিব মাহমুদুল্লাহ কেউ অবসর নেয় নাই, হঠাৎ নিউজ আসলো ফেক নিউজ যে এরা অবসর নিয়েছে। তো এখন আমি কোথায় যাব? অবভিয়াসলি কোনো রিলেটেবল বা কোনো জায়গায় হচ্ছে যারা সঠিকভাবে নিউজটা পাবো ওই জায়গায় যাব, ধরো বিসিবির অফিসিয়াল সাইটে যাব বা কোনো ভালো যে নিউজ পেপারগুলো আছে তাদের সাইটে গিয়ে দেখবো আসলে নিউজটা ফেক নাকি রিয়াল। তারপর হঠাৎ করে দেখলা তুমি একটা ছবি দেখলা, এখন তো এআই দিয়ে ছবি জেনারেট করা যায়, দেখলা যে হচ্ছে বিল গেটস আসছে কারণ বাজারে বা ফার্মগেটে বসে চা খাইতেছে, ভাতের ঝিল বসে চা খাইতেছে, এখন এটা দেখে তুমি যদি লাফালাফি করো ওই বিল গেটস আসছে, এটা আসলে খুব একটা ক্ষতি করবে না, বাট হয়ে যেতে পারে, কোনো প্রবলেম হয়ে যেতে পারে। আবার ধরো দেশে কোনো ধরনের দাঙ্গা, ধরো দেশে এক জায়গায় মারামারি হয় না, তুমি এখন দেখলা এক জায়গায় মারামারির নিউজ করে ফেলে, এটা তো ফেক নিউজ। এখন এই ফেক নিউজটা হওয়ার কারণ কি হচ্ছে, ধরো এই যে বিল গেটসের কথাটা বললাম, এটা তো এআইয়ের ছবি, দেখলেই তুমি বুঝবা যে এআই জেনারেটেড ছবি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে, দেখলেই বুঝবা এর কারণে হচ্ছে এই নিউজটা ফেক। তারপর ধরো এই দাঙ্গা বাঁধার, তো এই জায়গায় দাঙ্গা বাঁধার আজকে কোনো কারণ নেই, ধরো আজকে বললো যে হাতির ঝিলে বিশাল মারামারি, হাতির ঝিলের পাশে ভার্সিটি কোনগুলো আছে, ধর হাতির ঝিলের পাশে ভার্সিটি আছে
অস্ট আছে আর আছে বুটেক্স আছে। তো নিউজে বলা হলো অস্ট আর বুটেক্সের ভিতর বিশাল মারামারি। তাই অস্ট আর বুটেক্সের ভিতর মারামারি কেন হইবে, তো এইটার নিউজটার ব্যাপারে তুমি লিখবা। ধরো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তোমরা তো অবভিয়াসলি নিজে চিন্তা ভাবনা করে লিখবা, জাস্ট উদাহরণ দিচ্ছি। তো নিউজটা ফেক কেন হবে, কারণ এদের মারামারি করার তো কোনো কারণ নাই। তো তারপর হচ্ছে বা এদের কোনো রিলেভেন্ট সাইটে বা কোনো সংবাদপত্রে এগুলোর ব্যাপারে কোনো নিউজ পাওয়া যায় না, এই জন্য হয়তো ফেক। তো এরকম সবগুলো 1 2 3 4 করে পূরণ করে দিবা। ইউজ ইউর ব্রেনটাকে একটু ইউজ করতে হবে। এগুলো আমি বলে দিলে বা এগুলো টিচারের কাছে কখনো জিজ্ঞাসা করবো না, যে নিজে চেষ্টা করবা, তারপর হচ্ছে টিচারকে দেখাবা। তো এরপরে কি আছে, বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন 2006 মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধের সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা হতে পারে। তো তোমরা হচ্ছে একটু সতর্ক থাকবা, যে কোনো নিউজ দেখলি সাথে সাথে শেয়ার দেখার সাথে সাথে এগুলো থেকে বিরত থাকবা। ওকে, এরপরের পেজে কেন যায় না, এটা কত 43 পেজ, 42 পেজে কি আছে? ও আচ্ছা, এর আগের পেজে কি ছিল? 41 পেজে কি ছিল? 41 পেজে এটা ছিল। তো 42 পেজে হচ্ছে জেনে রাখি, সে সর্বশেষ বলা আছে যে ডিজিটাল মাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কোনো কিছু পোস্ট করলে, ছবি বা ভিডিও আপলোড করলে, কারণ আমি অ্যাকাউন্ট অর্থাৎ ফেক আইডি খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে, অসত্য কোনো স্ট্যাটাস দিলে এবং তার শেয়ার লাইক দিলে সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। তো সাইবার অপরাধের ক্ষেত্রে কী বলা হয়েছে, যে ডিজিটাল মাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কোনো কিছু পোস্ট করলে, তো তুমি চাইলে আজকে হঠাৎ করে পোস্ট দিলা যে কোনো একটা উল্টাপাল্টা পোস্ট দিলে, আমি কিছু বলতে চাচ্ছি না বিষয়ে, তারপর হচ্ছে ভিডিও আপলোড করলে বা অন্যের নামে আরেকজনের নামে অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে ফেক আইডি খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে, তারপর হচ্ছে অসত্য কোনো স্ট্যাটাস দিলে, তুমি জানলা না একটা স্ট্যাটাস দিলে এবং তার শেয়ার দিলে, লাইক দিলে। এখন লাইক দিলে এইটাও আসলে হয় কি না সাইবার অপরাধ হিসেবে গণ্য হয় কিনা এটা আমার আসলে জানা নেই। শেয়ার দিলে হতে পারে, কারণ তোমার মাধ্যমে ওই নিউজটা স্প্রেড হয়েছে, বাট লাইক দিলে একটা নিউজ তুমি পরে ওইটার উপর লাইক দিলা, এটা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে কিনা এটা আমি ঠিক জানি না, এটা শিওর কিনা, মানে এটা আমি শিওর না আসলে। তো এই হচ্ছে আজকের সেশন বা 2 নম্বর সেশনের ক্লাস। 2 নম্বর সেশনে বোঝানোর মতো খুব একটা ছিল না কিছু, তো এই তো প্রতিটা লাইন বাই লাইনে আমি পড়ার চেষ্টা করছি। এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে 3 নম্বর সেশনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু বর্ণমালা একাডেমি ডিজিটাল প্রযুক্তি মাস্টার কোর্স বা ডিজিটাল টেকনোলজি মাস্টার কোর্স। তো আজকে হচ্ছে আমাদের 2 নম্বর অধ্যায়ের 3 নম্বর লেকচার, সেশন 3। এটা হচ্ছে সাইবার অপরাধ এবং মানুষের জীবনে তার প্রভাব। সাইবার অপরাধ কীভাবে ঘটে সবগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে 1 এবং 2 নম্বর সেশনে জানছি, এবং এটা আমরা পড়ব মানুষের জীবনে কী প্রভাব পড়তে পারে। তো আগের 2 সেশনে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি, তারপর হচ্ছে সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য এই সকল অপরাধের ফলে মানুষের সমাজে এবং সংস্কৃতির উপর এর কী প্রভাব পড়তে পারে এবং এই সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। কী প্রভাব পড়তে পারে এগুলো জানা জরুরি এবং এর সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। সাইবার অপরাধে মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাব নিরূপণ করে, সঠিক গাইডলাইন প্রদান করতে হবে এবং অনুসরণের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্ভব হয়ে উঠবে। তো আমাদের চারপাশে ঘটা সাইবার অপরাধের কিছু ঘটনা, এখানে কিছু ঘটনা বা স্টোরি আছে, স্টোরি দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঘটনা 1-এ কী দেওয়া আছে, মামুন নামের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম কোনগুলো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তো এরকম কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর সাথে আলাপ করছিল। ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে এবং মামু হচ্ছে রিকোয়েস্টটা ডিলিট করে দেয়। একদিন আড্ডা দেওয়ার সময় মামুকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করতে বলে। মামু ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্টের দেয়ালে বিভিন্ন আপত্তিকর কমেন্ট করতে দেখতে পায়, দ্রুত ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়। মামু বিষয়টি নিয়ে খুবই বিব্রত এবং বিরক্ত হয় এবং এর সাথে ভীত হয়ে পড়ে। তো এরকম অনেক ক্ষেত্রে ঘটে, ধরো তোমাকে একজন অনেকবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, এটা মেয়েদের ক্ষেত্রে বেশি ঘটে। তো তারপর হচ্ছে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না, তারপর হচ্ছে ওই ক্ষোভে দুঃখে সে হচ্ছে বিভিন্ন জায়গায় উত্ত্যক্ত করা শুরু করে। এরপর হচ্ছে আবার কি করে, যে অন্য ধরো ওই আইডি থেকে ব্লক করে দিলে অন্য আইডি খুলে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্ট করে। তো এক্ষেত্রে অনেক আইডি লক করে রাখে, এটা হচ্ছে বেস্ট ওয়ে, মানে বেস্ট ওয়ে না অবভিয়াসলি, এগুলোর অবভিয়াসলি কিছু পদক্ষেপ নিতে হবে, আমি আস্তে আস্তে বলছি যেগুলো। তো এই ঘটনাটাকে বলা হয় থাকে সাইবার স্টকিং। স্টক মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে ফলো করা বা এই টাইপের কিছু একটা, তো এটাগুলো হচ্ছে সাইবার স্টকিং বলা হয় থাকে। তো এইটার প্রতিকার কী বা এটা ঘটলে কী করা উচিত সেগুলোর ব্যাপারে এখন আমরা জানবো। তো আচ্ছা, এই যে মামুন আমার বিশ্ববিদ্যালয়ের ঘটনা, মানে শিক্ষার্থীর এই যে ঘটনাটা, এইটার ফলে কী প্রভাব পড়তে পারে তার ব্যক্তিগত সামাজিক জীবনে, সবগুলোর ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। এখানে আর একটা ঘটনা আছে, তারপর হচ্ছে আসল কাহিনীতে আমরা যাব। যে বিশ্ববিদ্যালয়ের একজন আফিফ নামে একজন শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে।
সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করেছে। সে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টে লগ ইন করে। সো এটা হচ্ছে হ্যাকিংয়ের মধ্যে পড়ে বা হ্যাকিং। তো তোমার আইডিটা হঠাৎ করে হ্যাক হয়ে গেল। তো তুমি রাত্রে ঘুমাইলা, সন্ধ্যাবেলা ধরো তুমি ঘুমাই পড়লা, সকালে উঠে দেখতে পাইলা যে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়েছে, তার মানে তোমার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নিছে বা হ্যাক করা হয়েছে। তো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং বলা হয়ে থাকে। সাধারণত ফিশিং এবং সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট হ্যাক করা হয়ে থাকে। তো ফিশিং কীরকম, ফিশিং লিঙ্কের মাধ্যমে ধরো তোমার কাছে একটা ফটো পাঠাইলো কেউ বা কোনো জায়গা থেকে একটা লিঙ্ক আসলো, তুমি লিঙ্কে ক্লিক করলাম, তোমার আইডি হ্যাক হয়ে গেল। বা লিঙ্কে ক্লিক করে তুমি ওখানে পাসওয়ার্ড দিলা, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিলা, এইভাবে হ্যাক হয়। তো ফিশিং মানে হচ্ছে তোমাকে একটা ফাঁদ পেতে বা তোমাকে হচ্ছে একটা টোপ দিয়ে তোমাকে ওইখানে নিয়ে যাও। আর সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং কি, তোমাকে অনেক দিন থেকে ফলো করা হয়, তোমার ফটো, তুমি যে ফটোগুলো আপলোড করো, তারপর ওই ফটোগুলো থেকে ডেটা এক্সট্র্যাক্ট করা হয়, ফটোগুলো কোন জায়গায় তোলা হয়েছে, কোন ফোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে, এরকম বিভিন্নভাবে আস্তে আস্তে হ্যাকিং কিন্তু জাস্ট হচ্ছে একটা তোমরা অনেকে ভাবে যে একটা সফটওয়্যার ভিতরে দিয়ে দেয় তোমার আইডি হ্যাক করেন, এরকম না। অনেক দিন ধরে ফলো করা হয়, তারপর আস্তে আস্তে ডেটাগুলোকে নিয়ে তারপর তোমার আইডি হ্যাক করা হয়। তো এটা হচ্ছে হ্যাকিংয়ের মাধ্যমে করা হয়েছে। তো আমাদের আসল কাহিনী এখানে হ্যাকিং কীভাবে করা হয়েছে এটা না, যে এগুলোর উপর কীভাবে প্রভাব পড়তে পারে এইসব ঘটনাটার মাধ্যমে বা এইসব ঘটনাগুলোর মাধ্যমে ভুক্তভোগীর উপর কী কী প্রভাব পড়তে পারে সেগুলো নিয়ে। তো এই যে এখানে আছে যে এই যে অপরাধগুলো আছে এগুলোর ব্যক্তিগত কী কী প্রভাব পড়তে পারে, পারিবারিক কী প্রভাব করতে পারে এবং সাংস্কৃতিক কী কী প্রভাব পড়তে পারে। তো ব্যক্তিগত প্রভাব কি, ধর একজনের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, এখন হচ্ছে এখান থেকে বিভিন্ন আপত্তিকর জিনিসপত্র চলে যেতেছে, এক্ষেত্রে কী হয়, তার মানসিক চাপ বৃদ্ধি পাবে, সে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারবে না, তার মানে তার প্রফেশনাল লাইফ ধ্বংস হয়ে যাবে কি প্রবলেম, প্রফেশনাল লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। লেটস সে তুমি হচ্ছে তোমার আজকে আইডি হ্যাক হইলো, আইডি থেকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা পোস্ট করা হইতেছে, তো এখন কি তুমি ক্লাসে যায় মনোযোগ দিতে পারবা? তোমার তো ব্যক্তিগত জীবনে প্রভাব পড়বে না। তারপর তুমি দিনের পর দিন এটা যদি চলতে থাকে, বিভিন্নভাবে উত্তপ্ত করতে থাকে, তো তোমার ব্যক্তিগত স্বাস্থ্য তো অবভিয়াসলি হেলথের অবস্থা 12টা বাজবে, তারপর মেন্টাল হেলথ 12টা বাজবে। পারিবারিক কীরকম, লেটসে এখন তো তোমরা হচ্ছে বড় হয়েছো, কত 9-এ পড়ো, আর 5-7 বছর পর তো তোমরা উপযুক্ত বয়স হও, তখন হচ্ছে বিয়ে শাদী করবে একদিন। তো ধরো এইরকম সময়ে তোমার হচ্ছে তোমার আইডি থেকে একটা পোস্ট দেওয়া হলো, অন্য কোনো একজন মানুষের সাথে তোমার কোনো এই টাইপের কোনো পোস্ট দেওয়া হলো, তখন কী হবে, তোমার ওয়াইফ বা তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্ক কি ভালো থাকবে? অবভিয়াসলি থাকবে না। তো ওই রকম উদাহরণে না যাই, জাস্ট এখনের উদাহরণের কথা চিন্তা করি। এখন ধরো কোনোভাবে সোশ্যাল মিডিয়া ছড়াই দেওয়া হলো তুমি কোনোভাবে চুরি করছো বা কোনো অপরাধ করছো, তো তখন কী হবে, তোমাদের পরিবারের মানুষের মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তাই না? তো পারিবারিক বন্ধন ভেঙে যেতে পারে বা পরিবারের সদস্যদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। এরকম পারিবারিক অনেক প্রভাব পড়তে পারে। ব্যক্তিগত প্রভাব বললাম, পারিবারিক প্রভাব হচ্ছে সাংস্কৃতিক প্রভাব। সাংস্কৃতিক মানে সামাজিক জীবনে আমাদের সোসাইটিতে কী প্রভাব পড়তে পারে। ধরো ডে বাই ডে একটার সময়ের পর যদি মানে ডে বাই ডে যদি ফেক নিউজ ছড়ানো হইতে থাকে বা তখন হচ্ছে বা ফেক নিউজ একের পর এক আসতে থাকে, তখন কী হয় যে মানুষ আসলে আসল নিউজে বিশ্বাস করতে চায় না। তারপর হচ্ছে যদি এরকম আইডি কন্টিনিউয়াসলি হ্যাক হইতে থাকে বিভিন্ন মানুষের, তখন হচ্ছে মানুষের ভিতর ভয় কাজ করবে যে আসলে আমরা সোশ্যাল মিডিয়া চালাবো কিনা। এরকম অনেক সাংস্কৃতিক প্রভাব আমাদের পড়তে পারে। এরপর হচ্ছে ছকে পূরণ, মানে কি লেখা আছে যে ছক পূরণ করে দেখলাম একজন মানুষের কোনো সাইবার অপরাধের শিকার হলে কী ধরনের বহুমাত্রিক প্রভাব তার জীবনে আসে, ব্যক্তিগত জীবনে আসে, পারিবারিক জীবনে আসে এবং সামাজিক জীবনে আসে। এর মাধ্যমে আমরা মানুষের ব্যক্তিগত জীবনে সাইবার অপরাধের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারলাম। তো এখন আরেকটা ঘটনা দেওয়া আছে, ঘটনাটা হচ্ছে ঘটনা 3, যে তাপসী নামে একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে নিজের ছবি দিয়ে অন্য নামে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পেল। একদিন তার সহকর্মীর কাছ থেকে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে, টাকা ধার চাচ্ছে। তাপসী বুঝতে পারছে না এখন কী করা যেতে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমার একটা ছবি দিয়ে বা আমার বিভিন্ন ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং এইগুলো থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা মেসেজ দেওয়া হয়েছিল। তো এইরকম একটা ঘটনা হচ্ছে যে তাপসী নামে একজন ব্যাংক কর্মকর্তা, তো উনি তো হচ্ছে মহিলা, ওনার ক্ষেত্রে তো ব্যাপারগুলো আরও বেশি প্রবলেমেটিক। তো এখন এই ঘটনাটার পর কি লেখা আছে, ঘটনাটার পর এই ঘটনা সম্পর্কে লেখা আছে যে উপরের ঘটনাটি হচ্ছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা। যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে, তখন আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি। তো উপরের উল্লিখিত কেস স্টাডিতে তাপসী সাইবার অপরাধের একজন ভিকটিম হওয়ার পর বুঝতে পারছে যে তার কী ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কী করেছে। চল আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি। একটি প্রতিবেদন আকারে আমরা লিখব যে তাপসীর এই ঘটনাটার ফলে সম্ভাব্য কী কী বিপদ হতে পারে। লেটসে তাপসীর ফেক অ্যাকাউন্টে থেকে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ফেক নিউজ ছড়ানো হতে পারে। সেক্ষেত্রে কী হবে, বিশাল একটা ক্যাচাল সারা দেশে বাজলো বা একটা ভয়ঙ্কর বড় ধরনের ফেক নিউজ ছড়ানো হইলো, সেক্ষেত্রে রাষ্ট্র বা দেশে একটা বিশাল ক্যাচাল লাগতে পারে। তারপর হচ্ছে তার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে একটা ফেক নিউজ ছড়ানো হলে এটা
দেনে তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবনে বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এইরকম আরও তারপর হচ্ছে ধরো কাউকে হুমকি দেওয়া হলো, তখন কী হবে, ওই মানুষ যদি মামলা করে তখন কিন্তু তাপসীকে হয়রানির শিকার হতে পারে। হ্যাঁ, হয়তো একসময় প্রমাণ হবে যে আসলে তাপসী এটা করে নাই, বাট প্রথম দিকে কিন্তু তাপসীকে হয়রানির শিকার হতে পারে। তো এইরকম অনেক বিপদ আসলে তাপসীর জীবনে ঘটতে পারে, বা এইরকম যারা ভিকটিম আছে, এইরকম ঘটনার যারা ভিকটিম আছে তাদের লাইফে ঘটতে পারে। এরপরে কি আছে, এরপরে 46 পেজে সমাধানে কী কী করণীয়। সমাধান হচ্ছে নিজেকে প্রথমে শক্ত রাখতে হবে, প্রথমে মানসিকভাবে নিজেকে শক্ত রাখতে হবে, তারপর পরিবারের সাথে সবাইকে জানাতে হবে ব্যাপারটা, পরিবারের সবাইকে সবার আগে জানাতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে। তারপর হচ্ছে অবভিয়াসলি জিডি করতে হবে, আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে প্রথমে জিডি করতে হয় সাধারণত, তারপর যে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে পুলিশের, তাদের সাথে যোগাযোগ করতে হয়, তারা হচ্ছে যথাযথ ব্যবস্থা নেয়। তো প্রাইভেটলি এখন অনেক অর্গানাইজেশন বের হয়েছে, বাট প্রথমে জিডি করতে হয়, তারপর হচ্ছে তাদের কাছে যাইতে হয়, তারপর তারা হচ্ছে একটা ব্যবস্থা করে দেয়। তো এই হচ্ছে 3 নম্বর সেশন। আশা করি বুঝতে পারছো। কোনো ধরনের প্রবলেম হলে আমাদের গ্রুপে কোশ্চেনগুলো করার চেষ্টা করবো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো এই তো দেখা হবে 4 নম্বর সেশনে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আসলে এখন তোমরা কখন এই ক্লাসটা দেখছো জানি না, এখন আমি যেই সময় ক্লাসটা রেকর্ড করছি এখন আসলে কারোরই ভালো থাকার কথা না, দেশ খুবই খারাপ পরিস্থিতির ভিতর আছে এখন আমি হচ্ছে জুলাই মাসের আজকে কত তারিখ, 26 তারিখ মেবি, দাঁড়াও দেখি আমি আজকে কত তারিখ, আজকে হচ্ছে 28 তারিখ, আজকে জুলাই মাসের 28 তারিখ। তোমরা জানো যে এই সময়টায় আমি জানি না কখন এই ক্লাসটা দেখবা তোমরা, বাট এখন খুবই খারাপ সময় পার করছে আমাদের দেশ আসলে। তো এর ভিতরও এটা তো শিক্ষা তো মৌলিক চাহিদার ভিতর একটা, সো এটা তো চালিয়ে যেতেই হবে। বাট আসলে আমরা আসলে কেউই ভালো নাই, দেশ ভালো নাই, দেশের মানুষজন ভালো নাই, আমরা আসলে কেউই ভালো নাই। বাট তারপরও তো কিছু জিনিস তো চালিয়ে যেতেই হয়, খাওয়া তো বন্ধ হয় না, তাই না? আমরা নিঃশ্বাস না তো বন্ধ করতে পারি না, চিকিৎসা তো বন্ধ থাকে না, শিক্ষা তো বন্ধ থাকবে না। তো দ্যাটস ওয়াই আমি ক্লাসটা করাচ্ছি, এবং ক্লাস শেষে হয়তো কিছু কথা বলবো, এখন না বলি, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের হচ্ছে আজকে ডিজিটাল প্রযুক্তি বা ডিজিটাল টেকনোলজি সেটার হচ্ছে 4 নম্বর সেশন বা 4 নম্বর লেকচার, দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর লেকচার। তো এই লেকচারটা, এই সেশনটা হচ্ছে নিরাপদ হোক সাইবার জগৎ। এটার নাম হচ্ছে নিরাপদ হোক সাইবার জগৎ। সাইবার জগতের নিরাপত্তা বা এই যে সাইবার সিকিউরিটি রিলেটেড নিরাপত্তা, আরও কয়েকটা ঘটনা আমরা পড়ছি পূর্ববর্তী সেশনগুলোয়, এবং এই সেশনে হচ্ছে আরও কয়েকটা ঘটনা আছে। আগের ঘটনাগুলো আমি এইখানে রাখছি, ঘটনা 1, 2, 3, 4, আর এইখানে আছে 4 থেকে এই যে 4, 5, 6, এই সেশনে 4, 5, 6 এই 3টা আছে। আগের সেশনে 3টা ঘটনা ছিল, 3টা স্টোরি ছিল, এবং এই সেশনে নতুন 3টা স্টোরি অ্যাড হয়েছে। তো এখানে কী লেখা আছে আমরা ছোট্ট করে যদি একটু পড়ি, যে পূর্ববর্তী সেশনগুলোতে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ এবং সেগুলোর ঝুঁকি সম্পর্কে জেনেছি। সাধারণত সাইবার অপরাধের কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না, ফলে যে কোনো একটা নির্দিষ্ট দেশের আইন দিয়ে তাকে বিচার করা অনেক ক্ষেত্রে কঠিন। তারপরও সাইবার অপরাধ দমনে আমাদের দেশে বেশ কয়েকটি আইন রয়েছে। বাংলাদেশে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে একটি বিশেষিত সাইবার ইউনিট রয়েছে। এই সকল ইউনিট সাইবার অপরাধীদের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসে এবং ভুক্তভোগীদের আইনের সহায়তা দেয়। তো সাইবার জগৎ বা অনলাইনের জগৎ যেহেতু বিস্তৃত, সারা পৃথিবীব্যাপী বিস্তৃত, সো ধরো একটা অপরাধ আমি বাংলাদেশে বসে করলাম, বাট সেটা হয়তো অন্য কোনো দেশের একটা ওয়েবসাইটে বা অন্য কোনো দেশের কোনো একটা সম্পদে, বা এটার তো লিমিটেশন নাই, তাই না? যে কোনো জায়গায় বসে অন্য দেশের যে কোনো একটা সাইটে তো আমি হামলা চালাইতে পারি। লেটস সে আমি একজন হ্যাকার, তো অন্য দেশের মানুষের আইডিতে হামলা চালাইতে পারি, আইডি হ্যাক করতে পারি, বা অন্য কোনো ওয়েবসাইটে আমি অ্যাটাক করতে পারি বা হ্যাক করতে পারি কোনোভাবে। সো সেক্ষেত্রে আমাকে কোন জায়গার আইন দিয়ে বিচার করা হবে সেটা একটা বড় কোশ্চেন থাকে যায়। যে আমি যদি বাংলাদেশে বসে আমেরিকার কোনো একটা সাইটে হামলা চালাই, সেক্ষেত্রে কি আমেরিকান আইন দিয়ে আমাকে বিচার করা হবে নাকি বাংলাদেশে আইন দিয়ে বিচার করা হবে, সেরকম একটা বড় কোশ্চেন থেকে যায়। তো এক্ষেত্রে এই যে সাইবার অপরাধ দমন এর একটু কঠিন হয়ে যায়, কারণ নির্দিষ্ট কোনো দেশের আইন দিয়ে বিচার করা যায় না। এই জন্য সাইবার সিকিউরিটি রিলেটেড আইনগুলো সব দেশে মোটামুটি এক, বাট সব দেশে মোটামুটি এক বলছি, বাট পুরোপুরি এক না, একটু ডিফারেন্স তো আছে, একটুটা অনেকখানি ডিফারেন্স আছে, বাট চেষ্টা করা হয় একই রকম রাখার জন্য। তারপর বাংলাদেশে যে প্রত্যেকটা বাহিনী আছে, বাংলাদেশের যেই বাহিনীগুলো আছে, প্রত্যেকটা বাহিনীগুলো আছে, প্রত্যেকটার হচ্ছে আলাদা নতুন করে শাখা খোলা হয়েছে। এই যে অনলাইন জগৎ বা ইন্টারনেট জনপ্রিয় হওয়ার পর, বা সবাই ইন্টারনেট ইউজ করার পর, জনপ্রিয় হওয়ার অর্থটা এখানে ইউজ করা আসলে উচিত না, বাট সবাই যখন ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়েছে সেক্ষেত্রে অপরাধও বাড়া শুরু করছে। দ্যাটস ওয়াই
নতুন একটা শাখা খোলা হয়েছে সব জায়গায়, যেমন পুলিশের আলাদা শাখা আছে, তারপর হচ্ছে মানুষের গোয়েন্দা সংস্থা যেগুলো আছে ডিজিএফআই, সিআইডি, এগুলোর আলাদা শাখা খোলা হয়েছে, যাতে শুধুমাত্র এই যে অনলাইনে বা সাইবার রিলেটেড বা অনলাইন রিলেটেড এই যে অপরাধগুলোকে হ্যান্ডেল করার জন্য। আর ডিজিটাল ফুটপ্রিন্ট কি, আমরা যখন কোনো কাদামাটিতে হেঁটে যাই বা কোনো জায়গায় হেঁটে যাই তখন আমাদের পায়ের ছাপ পড়ে থাকে না, তো ডিজিটাল জগতে বা অনলাইনের জগতে আমাদের প্রত্যেকটার ফুটপ্রিন্ট থাকে। লেটস সে তুমি একটা ওয়েবসাইট ভিজিট করলা, এইটার কিন্তু ফুটপ্রিন্ট আছে, মানে তুমি কোথায় গেলা, কী করলা, সব কিছুরই কিন্তু একটা ফুটপ্রিন্ট বা ছাপ থেকে যায়। সো এইটাই বলছে, এইটাকে ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হয় সহজভাবে, যে ডিজিটাল ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ, ডিজিটালি তোমার পায়ের ছাপ বা ডিজিটালি তোমার হচ্ছে কোনো নির্দেশনা বা চিহ্ন যে তুমি এখানে আসছিলা, এটা শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয় এটার মাধ্যমে। তো এখন তিনটা ঘটনা দেওয়া আছে। ঘটনার নাম্বার হচ্ছে 4। আগের সেশনগুলোতে আমরা 1, 2, 3 নাম্বার ঘটনা পর্যন্ত পড়ছিলাম, এখন হচ্ছে 4 নম্বর ঘটনা যেটা সেটা পড়ব। যে জনাব সোহেল একজন ব্যবসায়ী, তাকে কেউ একজন মোবাইল ফোন করে বলল যে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি সাময়িকভাবে লকড অবস্থায় আছে। তা আনলক করার জন্য কোড পাঠানোর পরে ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি কোড জানতে চায়। সত্যি সে মোবাইল ব্যাংকিংয়ের অফিস থেকে ফোন করেছে বলে বিশ্বাস করে সোহেল কোডটি দিয়ে দেয়। কিছুক্ষণ পর খোয়া যায় তার অ্যাকাউন্টটিতে থাকা প্রায় সকল অর্থ। এইটা একেবারে নর্মাল একটা প্রতারণা, আমরা অনেকেই এইটার সাথে পরিচিত। আমার সাথে ইনফ্যাক্ট একবার হয়েছিল। সো কাহিনিটা ছোট্ট করে বলি, যে হঠাৎ করে আমি বসেছিলাম, তো টিভি দেখতেছিলাম, তখন ফোন আসছে। ফোন আসার পর বলতেছিল যে ভাইয়া আপনার ফোনে হচ্ছে আমাদের ভুল করে 5,000 টাকা চলে গেছে, তো হচ্ছে এখন আপনার অ্যাকাউন্টে যেন লক হয়ে গেছে। আমি মানে ওই যে মোবাইল ব্যাংকিং সাইট, ওদের হচ্ছে কাস্টমার কেয়ারে যোগাযোগ করছি, ওরা লক করে দিছে, টাকাটাও কিছুক্ষণের ভিতর ওরা ব্যাক নিয়ে আসবে, তো হচ্ছে আপনি ওদের তথ্য দিয়ে সহায়তা করেন। একেবারে নর্মাল মানুষের মতো কথা বলছে যে ভুল করে টাকা চলে গেছে। তো আমিও বিশ্বাস করছি, তো আমি হচ্ছে জাস্ট কিছু বলিনি। কিছুক্ষণ পর কাস্টমার কেয়ার থেকে সে যে একটু ফোন করছে বললে যে আপনার ফোনে ভুলই হচ্ছে টাকা চলে গেছে। আসলে কিন্তু টাকা আসে নাই, জাস্ট ওরা একটা SMS আসছে যে আপনার এত টাকা রিসিভ করছেন, ওই রকম একটা SMS আসছে জাস্ট, আসলে টাকা আসেনি। তো বলে যে এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করে দেওয়া হয়েছে, এখন অ্যাকাউন্টটা খোলার জন্য আমাদের কিছু তথ্য দিয়ে সহায়তা করতে হবে। তো এখন হচ্ছে যে অ্যাকাউন্টটা লক, এই ওয়ার্ডটা ইউজ করছিল যে অ্যাকাউন্ট লক হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলে দেবো, এই জন্য কিছু তথ্য দিতে হবে। তো এরপর হচ্ছে আস্তে আস্তে আমার কাছে তথ্য চাইছিলাম, আমি দিচ্ছিলাম। বাট একটা পর্যায়ে গিয়ে বলে যে আপনার ফোনে একটা কোড আছে, ওই কোড যাবে, ওই কোডটা দিতে হবে। ওই কোডটা এরকম ছিল যে নিউ লগ ইন, অ্যান্ড্রয়েড লগ ইন বা হচ্ছে আইফোন লগ ইন। তার মানে ওরা আমার কাছে একটা কোড পাঠাইতে চাইছিল, যে কোডটা দিয়ে ওরা হচ্ছে আইফোনে বা অ্যান্ড্রয়েডে একটা জায়গায় হচ্ছে নতুন করে লগ ইন করবে, লগ ইন করার পর তো ওখান থেকে টাকা নিয়ে যেতে পারবে। তো এরকম করে আসলে তখন হচ্ছে আমি বুঝতে পারি আসলে যে এটা আসলে আমার সাথে প্রতারণা হচ্ছে। বাট অনেকে, আমার একজন ভাই আছে, ওর কাছ থেকে 20,000 টাকা নিয়ে গেছে, একেবারে 20,000 টাকা ফুল সাথে মানে 10 মিনিটের মাথায় নিয়ে গেছে। ও আসলে ধরতে পারে নাই, ও তথ্য দিয়ে দিয়েছে, তারপর নিয়ে গেছে। আমার বাবার সাথে এটা হয়েছিল। তো এখানে হচ্ছে ওই সময় বাবার অ্যাকাউন্টে আসলে টাকা ছিল না, দ্যাটস ওয়াই পুরোপুরি নিতে পারে নাই। মানে কি অল্প কিছু টাকা ছিল, 1,000 মতো টাকা ছিল, ওগুলো নিয়ে গেছে, বাট খুব বেশি টাকা নিতে পারে নাই। তো এই হচ্ছে ঘটনা। এইরকমই একটা ঘটনা ঘটছে এই জায়গায়, যে জাস্ট হচ্ছে কাস্টমার কেয়ার থেকে একেবারে ফেক একটা ফোন কল করছে, কাস্টমার কেয়ার থেকে না, কাস্টমার কেয়ারের লোকজনের মতো অ্যাক্টিং করে ফেক একটা কল করছে, এবং সেখানে থেকে বলছে যে একটা কোড যাবে, ওই কোডটা সিক্রেট কোডটা দিয়ে দিলে তারপর হচ্ছে তারা অন্য কোথাও লগ ইন করে ওই টাকাগুলো নিয়ে নেয়। এই হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের প্রবলেম, একটা ঘটনা পড়লাম। তারপরের ঘটনা কি আছে? ঘটনা 5 হচ্ছে সাব্বির সাহেব অনলাইনে কেনাবেচা করা যায় এমন একটা ওয়েবসাইটে তার মোবাইল ফোন বিক্রি করছেন, কিন্তু বিক্রির সময় তিনি তার মোবাইলে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইমেল থেকে লগ আউট করতে ভুলে যান। ফলে তার মোবাইল ফোনটির নতুন মালিক সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইমেলে সংযুক্ত সাব্বির সাহেবের পরিচিত বিভিন্ন মোবাইল নাম্বারে অর্থ ধার চাচ্ছিল। এতে করে সাব্বির সাহেব বেশ বিড়ম্বনায় পড়ে যান। তো আমরা যখন পুরাতন কোনো ফোন বিক্রি করি, আমরা অনেকে বিভিন্ন ধরনের সাইট আছে না, victor.com, আরও কি যেন সাইট আছে যারা সেকেন্ড হ্যান্ড আমাদের ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যে কোনো কিছু বিক্রি করা যায়। তো যখন বিক্রি করি তখন অনেক সময় আমরা হচ্ছে ভালোভাবে লগ আউট করি না। এক্ষেত্রে উচিত যেটা সেটা হচ্ছে একেবারে রিসেট দিয়ে দেওয়া। ফোনটাকে যদি একেবারে রিসেট দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে খুব বেশি এক্সপার্ট হ্যাকার বা হচ্ছে ডেটা রিকভারি ছাড়া এই আগের ডেটাগুলো রিকভার করা যায় না। সেক্ষেত্রে
আমাদের উচিত যে আমরা যখন কোনো আমাদের ইউজড একটা ডিভাইস বিক্রি করে দেবো, অন্য কারো কাছে দিয়ে দেবো, বিক্রি করে দিই বা অন্য কারো কাছে দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে এই ডিভাইসটাকে হচ্ছে ভালোভাবে ফ্ল্যাশ করে দেওয়া বা হচ্ছে একেবারে সমস্ত ডেটাগুলো মুছে দেওয়া। তো এখানে ঘটনাটা হয়েছে কি যে সাব্বির সাহেব এরকম এই কাজটা করতে পারেনি, এই জন্য এর ইমেল থেকে বিভিন্ন নাম্বার বের করে বিভিন্ন নাম্বার অর্থ থার্চা ছিল, এতে সাব্বির সাহেব বিড়ম্বনায় পড়ে যান। এরপর হচ্ছে ঘটনা 6 দেওয়া আছে যে আশরাফ সাহেব নামে একজন সরকারি কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে একটা কমার্স ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখতে চায়। সাইটটি থেকে সে 1500 টাকা মূল্যের একটি জলপাই রঙের টি-শার্ট অর্ডার করে, সাথে সাথে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। এর 4 দিন পর প্রোডাক্টটি ডেলিভারি পেয়ে দেখে যে শার্টটির রং কালো এবং কাপড় অত্যন্ত নিম্নমানের, যা অনলাইন বর্ণনার সম্পূর্ণ বিপরীত। আশরাফ কমার্স সাইটটির সাথে যোগাযোগ করে এবং প্রোডাক্টটি পরিবর্তন অথবা মূল্য ফেরত দিতে বলেন, কিন্তু তারা তা করতে অস্বীকৃতি জানায়। তো এরকম অনেক সাইটই তো আছে, তোমরা তো বড় হয়ে গেছে, এখন তো অনলাইনে কেনাকাটা অনেকেই করো। তো এরকম অনেক ক্ষেত্রেই হয় যে আমাদের যেটা দেখায় ওইটা আসলে দেয় না। যেমন একবার বের হয়েছিল যে দেখাইছিল যে 4000 টাকায় 5000 টাকা এরকম টাকায় হচ্ছে আইফোন দিতেছিল। তো হচ্ছে অনেকে কিনছে, কেনার পর দেখে যে হচ্ছে বাটন ফোন টাইপের, মানে ফোনটা দেখতে আইফোনের মতোই, একেবারে আইফোনের মতোই দেখায়, বাট ভিতরে কিছু নাই, চলে না, বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে জাস্ট বাটন ফোনের মতো কিছু ভিতরে ঢোকানো, এই টাইপের জিনিস। তো এইটা হচ্ছে এইটার কারণ আসলে মানুষের লোভ, সত্যি বলতে এটার কারণে মানুষের লোভ, কারণ আমরা লোভে পরে এই টাইপের জিনিসপত্র কিনি। কোনো জায়গা থেকে, ভালো জায়গা থেকে, ব্র্যান্ডের জায়গা থেকে কিনলে হয়তো আমাদের একটু টাকা বেশি খরচ হয়, বাট সেক্ষেত্রে আমরা একটা ভালো জিনিস পাবো এরকম নিশ্চয়তা থাকে। বাট আমরা অনেক সময় লোভের কারণে আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, আমরা আসলে বুঝতে পারি না। হঠাৎ করে ধরো একটা জিনিসের দাম 10,000 টাকায়, সেই জিনিস তুমি যদি 1000 টাকায় পাও, তুমি তো মনে করবো হ্যাঁ আমি কি পাই গেছি, বাট ভাই কেন 10,000 টাকার জিনিস, হ্যাঁ 10,000 টাকার জিনিস ডিসকাউন্টে 9,000 টাকা দিতে পারে, 8,000 টাকায় দিতে পারে বা 7,000 টাকায় দিতে পারে, বাট তোমাকে কেন 10,000 টাকার জিনিস 1,000 টাকায় দিবে? তো এইটা একটু চিন্তা করা উচিত বা লোভটাকে একটু কন্ট্রোল করা উচিত, তাহলে এই ধরনের প্রতারণাগুলো থেকে বেঁচে থাকার পসিবিলিটি থাকে। তো এই হচ্ছে আমাদের ঘটনা, 6টা ঘটনা। প্রথম ঘটনা কী ছিল যে মামুন নামের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল। ওই সময় তার অ্যাকাউন্ট থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু মামুর রিকোয়েস্টটি ডিলিট করে দেয়। তারপরে হচ্ছে একদিন আড্ডা দেওয়ার সময় মামুকে তার বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে প্রবেশ করতে বলে। মামু ডিলিট করে দেয় অ্যাকাউন্ট থেকে, অন্য অ্যাকাউন্টগুলোর দেয়ালে বিভিন্ন ধরনের আপত্তিকর কমেন্ট দেখতে পায়, দ্রুত অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়। মামু বিষয়টি নিয়ে খুবই বিব্রত এবং বিরক্ত হয়। তো এরকম অনেকেই করে, এটার ক্ষেত্রে আপুদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তাদের অনেকে হচ্ছে উল্টাপাল্টা ছেলেরা আছে, ওরা এই কাজগুলো করে। তো আর ঘটনা 2, যেটা হচ্ছে আবার একটু রিভাইজ করি আমরা। বিশ্ববিদ্যালয়ে আফিফ নামে একজন শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে। সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করলে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে। বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টটিতে লগ ইন করে এই পোস্টটি করেছে। তো এই একটা ঘটনা। আর একটা 3 নম্বর ঘটনা হচ্ছে তাপসী নামে একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামের একটি অ্যাকাউন্ট দেখতে পেল। একদিন তার এক সহকর্মীর কাছ থেকে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করেছে এবং টাকা ধার চাচ্ছে। তাপসী বুঝতে পারছে না এখন কী করা উচিত। তো এই সবগুলো ঘটনা পড়লাম। ঘটনা 1 হচ্ছে মামুন নামে একজন শিক্ষার্থী, তাকে হচ্ছে একজন বিরক্ত করছে, যে বিভিন্নভাবে বিরক্ত করছে, মেসেজ দিচ্ছে, তারপর আপত্তিকর কমেন্ট করছে। ঘটনা 2তে হচ্ছে আফিফ নামে একজন শিক্ষার্থী, তার হচ্ছে এসে তার অ্যাকাউন্ট হ্যাক করে এই অ্যাকাউন্টটিতে লগ ইন করে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হচ্ছে। 3 নম্বর ঘটনা হচ্ছে তাপসী নামে একজন ব্যাংক কর্মকর্তা, তার হচ্ছে তার নামে একটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, তারপর সেই অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন অশ্লীল পোস্ট করা হচ্ছে বা খারাপ জিনিস পোস্ট করা হচ্ছে। ঘটনা 4 হচ্ছে সোহেল সাহেব নামে একজন ব্যবসায়ী, সে হচ্ছে প্রতারণা শিখেছে, মোবাইল ব্যাংকিং ইউজ করে সে হচ্ছে তার কোডটা অন্যকে দিয়ে দিয়েছে বা পাসওয়ার্ডটা অন্য কাউকে দিয়ে দিয়েছে, সেখান থেকে টাকাটা তারা উঠিয়ে নিয়ে গেছে। এবং ঘটনা 5 হচ্ছে সাব্বির সাহেব নামে একজন লোক, সে হচ্ছে একটা কমার্স সাইটে বা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করা যায় এরকম একটা সাইটে তার ফোন বিক্রি করার আগে সে লগ আউট করতে ভুলে যায় এবং দ্যাটস ওয়াই হচ্ছে সেখানে কিছু ডেটা ছিল সেগুলো দিয়ে তার সাথে প্রতারণা করে অর্থ ধার্য হয়। ঘটনা 6 হচ্ছে আশরাফ নামে একজন সরকারি কর্মকর্তা বা যাই হোক একজন মানুষ, সে কমার্স সাইট থেকে প্রতারিত হয়। এখন আমাদের একটা ছক দেওয়া আছে, ছকটা আছে আমাদের জীবনে এরকম তো ঘটনা ঘটতে পারে, তাই না? এই যে 6টা ঘটনা, এরকম ঘটনা তো আমাদের জীবনে যে কোনো সময় ঘটতে পারে, কারণ আমরা অনলাইন ইউজ করতেছি, অনলাইনের এই টাইপের জিনিসগুলো ইউজ করতেছি, যে কোনো সময় এই টাইপের ঘটনা ঘটতে পারে। তো এই সেই টাইপের ঘটনা ঘটলে আমরা কী করব সেইগুলোর ব্যাপারে আমাদের বলতে বলা হয়েছে। তো এই ঘটনায় প্রথমে যেটা দেওয়া আছে পদক্ষেপগুলো কী কী নেব, যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন 109 অথবা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস 999 অথবা আইসিটি হেল্পলাইনে যোগাযোগ করব। কোন ঘটনাগুলোর ক্ষেত্রে যোগাযোগ করব, কোন ঘটনা 6 বাদে সবগুলো ঘটনাই দেখো ইমার্জেন্সি, এই যে এগুলো প্রথমে যোগাযোগ করা উচিত। তারা হয়তো তোমাকে
হয়তো রিলেটেড না, ধরো একটা ঘটনা তুমি ঘটলো সেটার সাথে এটা রিলেটেড নাই, মানে 999 থেকে তোমাকে হেল্প করতে পারবে না। বাট হেল্প করতে না পারলে এরকম না, তোমার কল কেটে দেবে, তারা তোমাকে বুঝিয়ে দেবে যে এই টাইপের ঘটনা ঘটলে তোমার এখন এই জায়গায় কী কী করতে হবে, তোমার জিডি করতে হবে না কী করতে হবে সব কিছু বুঝিয়ে দেবে। সো সেক্ষেত্রে এই যে সবগুলো ঘটনা 6 নম্বর ঘটনা জাস্ট তুমি প্রতারিত হয়েছো, সো এই ঘটনা বাদে এই যে 5টা ঘটনায় তুমি হচ্ছে এইটা ইউজ করতে পারো। তারপর পাশের বাড়ির প্রযুক্তিতে দক্ষ কারো সাহায্য নেবে, এইটা হচ্ছে করা উচিত না, ম্যাক্সিমাম ক্ষেত্রে করা উচিত না, বাট দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারো। যদি খুব দক্ষ কেউ থাকে সেক্ষেত্রে ঘটনা 5 যে তুমি হচ্ছে লগ ইন করতে ভুলে গেছো, এখন হচ্ছে অ্যাকাউন্টটা আগের অ্যাকাউন্টটা ওই ফোনে যে অ্যাকাউন্টগুলো লগ ইন করা ছিল ওইগুলো হচ্ছে ওই ফোন থেকে লগ আউট করে দেবা। এইটা হচ্ছে টেকনোলজিতে এক্সপার্ট যে কোনো কেউই পারে, তো এই ক্ষেত্রে আমরা হেল্পটা নিতে পারি। তারপর হচ্ছে এইটা যে 3 নম্বর ঘটনা তাপসীর যেই ঘটনাটা যে তার নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে, এই ফেক অ্যাকাউন্টটা রিমুভ করে দেয়, এই ক্ষেত্রে এটা নেওয়া উচিত না। এইটা নেওয়া যেতে পারে যে বিশ্ববিদ্যালয়ে আফিফ নামে একজন শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো যে তাকে হাসাহাসি করছে, সো তার অ্যাকাউন্টটা যেহেতু হ্যাক করা হয়েছে বা অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে, সো সেক্ষেত্রে অ্যাকাউন্টের অ্যাক্সেস ফেরত পাওয়ার জন্য পাশের বাড়ির প্রযুক্তিতে দক্ষ কারো সাহায্য নিতে পারি আমরা। বাট যদি অ্যাকাউন্ট হ্যাক হয় সেক্ষেত্রে প্রথমেই উচিত এটার হচ্ছে জিডি করা বা ন্যাশনাল হেল্পলাইন 999 ফোন করা, তারপর হচ্ছে মানে সরকারি যে কোনো সার্ভিসে বা আইন প্রয়োগকারী সংস্থার হেল্প নেওয়া। তারপর হচ্ছে প্রমাণসহ rab.gov.bd-তে অভিযোগ, র্যাবের কাছে অভিযোগ পাঠাবো কোনগুলোর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে জাস্ট 6 নম্বর বাদে। 6 নম্বর আমি প্রতারিত হয়েছি কিনতে গিয়ে, এটা হচ্ছে শুধুমাত্র ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করবে, এটাই। বাকি সবগুলো ঘটনার ক্ষেত্রে আমরা র্যাবের সাহায্য নিতে পারি। আর পিতামাতা পরিবারের সাথে শেয়ার করবো কোনগুলো, সবগুলো ঘটনায় পিতামাতা পরিবারের সাথে শেয়ার করবো, কারণ অনলাইনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে সর্বপ্রথম আমাদের পরিবারের সাথে সহায়তা করবো, কারণ সবচেয়ে বেশি সাপোর্ট যাদের কাছ থেকে পাওয়া দরকার বা সবচেয়ে বেশি হেল্প তুমি যাদের কাছে পাও সেটা হচ্ছে তোমার পরিবার। বা পরিবার যদি তোমাকে হেল্প না করে তাহলে কিন্তু তুমি অনেক বড় প্রবলেমে পড়বা। সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে পরিবারের সাথে জানাবা। হতে পারে তোমার বাবা মা একটু করা, বাট তারা হয়তো বুঝতে পারবে হয়তো ভুলটা তুমি করছো, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভুলটা তুমিই করে ফেলছো, তোমার ভুলের কারণ হয়েছে, বাট তারপরেও পরিবারের সাথে শেয়ার করবা, কারণ পরিবারের মতো হেল্প তোমাকে আসলে কেউ করতে পারবে না। তারপর ডিজিটাল ডিভাইস বন্ধ করে দেবে, এটা কখনোই করবো না, কখনোই না। ধরো খুব বেশি খারাপ হয়ে গেল, লেটসে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে এইখানে মারাত্মক বাজে রকমের কিছু পোস্ট করা হইতেছে যেটার কারণে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে, তারপরও ডিভাইস বন্ধ করবো না, কারণ ডিভাইস যদি বন্ধ করে দাও সেক্ষেত্রে ওইটা তো বন্ধ হবে না। আর সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার কাছে গেলে বা পুলিশের কাছে গেলে তাদের সন্দেহ হতে পারে যে তুমি ফোন বন্ধ করে দিছো কারণ তোমার কোনো প্রবলেম আছে হয়তো। তারপর হচ্ছে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে অভিযোগ জানানো হয়। এটা বিটিআরসি হচ্ছে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন, ওরা হচ্ছে ইন্টারনেট তারপর মোবাইল কানেকশন এই টাইপের জিনিসপত্র নিয়ন্ত্রণ করে। তো এক্ষেত্রে ওরা কোনো হেল্প করতে পারবে না, তো একটা ঘটনার ক্ষেত্রে ওরা কোনো হেল্প করতে পারবে না। সো এখানে হচ্ছে 0, মানে কোনো ঘটনায় এই দুইটা সার্ভিস নেব না, বা এই দুইটা পদক্ষেপ কোনো ঘটনার ক্ষেত্রে নেবে না। এই যে 6টা ঘটনা আছে কোনো ঘটনার ক্ষেত্রে নেব না। এরপর কি আছে যে বিষয়টি গোপন রেখে কারোর সাথে শেয়ার করবো না, কখনোই না। কোনো এই একটা বিষয় তুমি এই ক্ষেত্রে মানে এই যে 6টা ঘটনা দেওয়া আছে 6টা ঘটনার ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে তুমি এটা করবা না যে বিষয়টা গোপন রাখবা, একেবারে নিজের কাছে রাখবা। এটা অবশ্যই গোপন রাখবা না, অবশ্যই প্রথমে ফ্যামিলির কাছে জানাবা, তারপর ফ্যামিলির মানুষদের হেল্প নিয়ে তুমি হচ্ছে থানায় যোগাযোগ করবা বা জিডি করবা। তারপর নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা। এই যে ঘটনাগুলো হচ্ছে সবগুলো ঘটনার ক্ষেত্রে উইদাউট 6 এই ঘটনা 5 নম্বর পর্যন্ত 1 2 3 4 5 সবগুলো ক্ষেত্রে তুমি হচ্ছে নিকটস্থ থানায় জিডি বা সাধারণ ডায়েরি, জিডি মানে কি জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি। তারপর ভোক্তা অধিকারের চর্চা করবো। ভোক্তা অধিদপ্তরে হচ্ছে তুমি এটার ব্যাপারেই করতে পারো। ধরো টাকার পরিমাণ যদি খুব কম হয়, ধরো 100 টাকা 200 টাকা, সেক্ষেত্রে অনেকেই এই প্যারাটা নিতে চায় না, বাট যেহেতু একটা অপরাধ করেছে সেক্ষেত্রে তাদের শাস্তি পাওয়া উচিত। এই জন্য অনেকেই হয়তো 100-200 টাকার জন্য অভিযোগ করে। তাদের ফিলোসফিটা এরকম থাকে যে সে অপরাধ করছে এই জন্য আমি তাকে শাস্তি দেবো। 100-200 টাকা ম্যাটার নয়, 100-200 টাকার জন্য হয়তো কেউ 10,000 টাকাও মানে শেষ করে দেয়, বাট তারপর হচ্ছে তাদের শাস্তিটা এনশিওর করার জন্য এটা করে। এটা তাদের ফিলোসফিটা, আই রেসপেক্ট দেয়ার ফিলোসফি, বাট অনেকে এক্ষেত্রে এটা করে না। বাট বেশি টাকা হলে অনেক ক্ষেত্রেই তোমরা এইটা করতে পারো যে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ করতে পারো। তারপর অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করবো। সবগুলো ঘটনার ক্ষেত্রে অপরাধের প্রমাণগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে, কারণ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আরও বড় এটা তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আরও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটতে পারে, এই জন্য হচ্ছে আমরা এই যে সবগুলো ক্ষেত্রেই আমরা যতটা সম্ভব যত বেশি সম্ভব প্রমাণ রাখার চেষ্টা করব। তো এরপর হচ্ছে বাংলাদেশের তথ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নীতিমালা ও আইন আছে। সেগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে তথ্য প্রযুক্তি আইন 2006, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2014, তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন 2014, তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2018, ডিজিটাল নিরাপত্তা আইন 2018।
এটা নিয়ে অনেক ধরনের তোমরা পেপারে প্রায় শোনো যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের ক্যাচাল আছে, অনেক ধরনের অভিযোগ আছে। যাই হোক, এটার ব্যাপারে আমরা যাচ্ছি না। তো এই যে আইনগুলো, এই আইনগুলো তোমরা হচ্ছে পরে দেখতে পারো। তো আইনের কথা মনে রাখবো, যদি কখনো কোনো ব্যক্তিগত হারানো ঝুঁকিতে পড়ি অথবা সাইবার আক্রমণের শিকার, তবে আইনগুলো জেনে সঠিকভাবে সচেতন হবো, আইনগুলো থেকে আমাদের করণীয় সম্পর্কেও জানতে পারবো। তো হচ্ছে এই যে আইনগুলো আমরা কোথায় পাবো, এই আইনগুলো পাওয়ার জায়গা আছে কোথায়, এটা সরছে না কেন, এই যে কোথায় গেল আইনের ডিজিটাল নিরাপত্তা আইন। এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে জিনিসগুলো আছে সবগুলো এখানে আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইন বাংলায় লিখে সার্চ দাও, ইংলিশে লিখে সার্চ দাও, তুমি একেবারে পেয়ে যাবে। জাস্ট গুগলে সার্চ দিলেই হবে। এই যে ধরো আমি গুগলে সার্চ দিলাম, কোথায় গেল, এই যে আমি ডিজিটাল নিরাপত্তা আইন লিখে সার্চ দিয়েছিলাম, এই যে প্রথমে যেটা আছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, সবগুলো তুমি একেবারে বাংলায় লেখো বা ইংলিশে লেখো, সবগুলো পেয়ে যাবে। এটা বিশাল আইনের ক্ষেত্রে এগুলো অনেক বিশাল হয়, অনেক কিছু আছে, জাস্ট তোমরা হচ্ছে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। সো এগুলার ভিতরে আমি আর যাচ্ছি না। ওকে, এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোথায়, ওকে এরপরে এবার চলো আমরা জেনে নিই বাংলাদেশে কেউ তার ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে পড়লে কিংবা কোনো ধরনের সাইবার অপরাধের শিকার হলে কী ধরনের পদক্ষেপ নিতে হবে। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে কীভাবে জিডি করতে হয় বা জেনারেল ডায়েরি করতে হয় থানায়। এখন কিন্তু জিডি অনলাইনেও করা যায়, অনলাইনে কীভাবে জিডি করতে হয় সেটা দেখবো। তো তুমি যখন অফলাইনে জিডি করবো তখন হচ্ছে এটার নমুনা এরকম হবে, এরকম করে লিখে তুমি যদি থানায় যাও তাহলে ওরাই হেল্প করবে, তোমার কিছু লাগবে না। তারিখ, তারপর বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারপর থানার নাম, তারপর হচ্ছে জনাব সম্মানপূর্বক নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, বয়স, পিতা বা স্বামী মাতার নাম, এবং হচ্ছে থানা জেলা, এটা সাংকি স্মারক নং নাকি আই ডোন্ট নো, এটা আমি হচ্ছে আইডিয়া নেই আমার এটার আসলে কী বুঝাই, এটা দিয়া তোমাদের স্যারদের কাছে জিজ্ঞেস করে নেবে এটা, বা পরিচিত কেউ পুলিশে থাকলে এটা জিজ্ঞেস করে নেবে, এটার ব্যাপারে আমার সত্যি কোনো আইডিয়া নেই। তারপর হচ্ছে থানা জেলা বর্তমানের ঠিকানা, এই মর্মে জানাচ্ছি যে এত তারিখে হচ্ছে আমার লিখিত জিনিসপত্র হারাই গেছে। তা আমি একবার জিডি করছিলাম আমার 2022 বা 23 সালের মেলায়, হ্যাঁ 2023 সালের বইমেলায় গেছিলাম, তখন হচ্ছে শাহবাগ থেকে বাসে উঠবো, ওই সময় আমার ফোনটা হারাই গেছে। তো ফোনটা নিয়ে গেছে পকেট মারে। তো তারপরের দিন আমি হচ্ছে জিডি করি শাহবাগ থানায় গিয়ে, ওইটাই হচ্ছে প্রথম দিন আমি লাইফে প্রথমবার থানায় গেছি। তো হ্যাঁ আমার ভালো ব্যবহারই করছিল, অনেক ভালো ব্যবহার করছিল, যে ছিল তার নাম হচ্ছে কিবরিয়া, আমার মনে আছে, হচ্ছে হ্যাঁ এসআই কিবরিয়া, উনি মারাত্মক রকম ভালো ব্যবহার করেছে। আম্মু তো পুরো কনভিন্স হয়ে গেছে, আম্মু আমার মাকে সাথে নিয়ে গেছিলাম, তো আম্মু বলছিল যে পুলিশ এরকম হয়, এটা তো আমারও সত্যি ধারণা ছিল না যে পুলিশের ব্যবহার এরকম হয়। আসলে কিছু মানুষ আছে, সব জায়গায় ভালো মানুষ থাকে। তো এই তো যাই হোক, এখন হচ্ছে আমরা কীভাবে অনলাইনে জিডি করবো সেটা দেখবো। তো অনলাইনে জিডি করার এইটা আমি দেখাতে পারছি না, বিকজ আমার আইডি কার্ড হয়নি এখনও, আর আমার আম্মুর আইডি কার্ড দিয়ে আমি এটা আসলে দেখাতে চাচ্ছি না। তবে অনলাইনে কীভাবে জিডি করতে হয় সেটার ব্যাপারে অনেক টিউটোরিয়াল আছে। এই যে হাউ টু ফাইল এ অনলাইন জিডি, এখানে অনেকগুলো ভিডিও আছে, তোমরা চাইলে জাস্ট হচ্ছে সার্চ দিয়ে জাস্ট যদি আধা ঘন্টা ব্যয় করো তাহলে তোমরা সব কিছু দেখতে পারবা। তারপরে কি কোন ওয়েবসাইটে জিডি করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে পুলিশের যে ওয়েবসাইট, জিডি করার ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা জিডি করতে পারবো। প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, আগে হচ্ছে এটা রেজিস্ট্রেশন করা যেত মেবি এখান থেকে, বাট এখন হচ্ছে মোবাইল অ্যাপ ডাউনলোড করে তারপর হচ্ছে মানে রেজিস্ট্রেশন করতে হয়, তারপর হচ্ছে জিডি ফাইল করতে হয়। মানে তারপর হচ্ছে কীভাবে করতে হয় বললাম, তো একটু ওয়েবসাইটটা দেখে ঘাটাঘাটি করবা, তাহলে হচ্ছে তোমরা মানে কীভাবে জিডি করতে হয় সেটার বিস্তারিত পেয়ে যাবা। ওকে, তো এরপরে কি আছে দেখি, এরপরে হ্যাঁ জিডি কীভাবে করতে হয় সেগুলোর ব্যাপারে। তারপর হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট, যেমন হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তারপর হচ্ছে কাউন্টার টেররিজম ইউনিট সিটি, তারপর হচ্ছে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি, সিআইডির পুনরূপ হচ্ছে সিভিল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এটাই তো নামে, হ্যাঁ এটাই। তারপর হচ্ছে মেট্রোপলিটন পুলিশ সব প্রায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, রিপোর্ট টু র্যাব, এই যে র্যাবের যে ওয়েবসাইট র্যাবের যে অ্যাপ আছে, এই অ্যাপটা হচ্ছে এই যে রিপোর্ট টু র্যাব, এটা প্লে স্টোরে পাওয়া যায়, জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ দেবা রিপোর্ট টু র্যাব, এগুলো ফোন ইনস্টল করে রাখবা, যে কোনো সময় কাজে লাগতে পারে, কোন সময় কাজে লাগে তো বলা যায় না, তাই না? তো সবগুলো হচ্ছে ইনস্টল করে রাখবা। তারপর হচ্ছে যে হ্যালো সিটি অ্যাপ, তারপর হচ্ছে হ্যালো সিটি অ্যাপটা এখন হচ্ছে ওয়েবসাইটে ঢুকতেছে না, দেশের ইন্টারনেট অবস্থা তো খারাপ, তো ঢুকতেছে না এখন, এই জন্য আমি আসলে এটা দেখাতে পারছি না। তো সবগুলোরই প্রায় সব মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপ না থাকলে ওয়েবসাইট আছে, সবগুলোর ব্যাপারে একটু আইডিয়া রাখবা, তাহলে হচ্ছে তোমরা যে কোনো সময় যদি কোনো বিপদে পড়ো তাদের কাছ থেকে হেল্প নিতে পারবা।
তারপর হচ্ছে সাইবার স্পেসে কি অপরাধের শিকার হলে নিকটস্থ থানায় জিডি করে, জিডির কপি এবং নিজের তথ্যগুলো সহ হ্যালো সিটি বা কাউন্টার টেরোরিজম বা রিপোর্ট টু র্যাব অ্যাপ্লিকেশনে অপরাধের তথ্য দিয়ে অথবা জিডির কপি সহ নিকটস্থ থানা সাইবার ক্রাইম হেল্প ডেস্কে সরাসরি যোগাযোগ করা যায়। সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব তথ্য ডকুমেন্ট দিতে হবে, এই ডকুমেন্টগুলো সবসময় রাখা লাগবে সাথে সাথে কি যে সময় যদি তুমি এই টাইপের বিপদে পড়ো, আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, তারপর উত্ত্যক্তকারী বা ব্ল্যাকমেইলার, প্রতারক, হ্যাকার, অনলাইন জুয়া পরিচালনাকারীর আইডির লিঙ্ক বা ঘটনার অন্তত 5টি স্ক্রিনশট, এই যে ফুটপ্রিন্ট বললাম বা যে কোনো ধরনের প্রমাণ, এই প্রমাণগুলো সাথে রাখবা। তারপর হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি যদি থাকে তাদের নাম। তো এই হচ্ছে তোমাদের ডিজিটাল টেকনোলজি 4 নাম্বার সেশন, আশা করি বুঝছো। তো এবার তোমাদের একটা টাস্ক দেওয়া আছে যে আমাদের ক্লাসের একজন বন্ধুর কাছ থেকে তথ্যগুলো নেওয়া এবং একটি অনুসরণ করবো। লেটসে তোমরা নাটকের মতোই বা যে কোনো একটা স্টুডেন্টের কাছ থেকে নিয়ে এটা প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমাদের স্কুলে এগুলো দেখাবে, না দেখালেও তোমরা তো বুঝছোই জিনিসগুলো কী কী করতে হয়। তো এই হচ্ছে আজকের ক্লাস, আশা করি বুঝছো। যদি কোনো ধরনের ভুল থেকে থাকে বা স্লিপ অফ টাং তো কথাই তো বের হয়ে যায়, তো কোনো ধরনের কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকো এক্সট্রিমলি সরি। আর তো কোনো ভুল থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি এরকম অ্যারোগ্যান্ট না যে আমার কোনো দিন কোনো ভুল হয় না, আমি জীবনে কোনো ভুল করি না, এরকম মানুষ না আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি। সো দেখি, এই তো দ্যাটস ইট। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? ওয়েলকাম টু ডিজিটাল টেকনোলজি মাস্টার কোর্স। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর লেকচার বা সেশন 5। এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল চর্চা। তো আগের সেশনগুলোতে আমরা কোনো ধরনের প্রবলেম পড়লে, সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো ধরনের প্রবলেম পড়লে বা অনলাইনে কোনো ধরনের প্রবলেম পড়লে সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি বা কোথায় এটা হচ্ছে নিরাপত্তার জন্য, নিজেদের নিরাপত্তার জন্য বা ফিউচারের নিরাপত্তার জন্য বা পাস্টে কিছু ঘটে গেলে সেটার নিরাপত্তার জন্য বা কোনো অপরাধ যদি আমার উপর কোনো অপরাধ করা হয় বা অবিচার করা হয় বা আমাদের উপর কোনো ধরনের খারাপ কাজ করা হয়, সেটার অভিযোগ কীভাবে করব সেগুলোর ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। তো এই সেশনে আমরা কী পড়ব? ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল চর্চা, সেটা পড়ব। তো আগের সেশনে সাইবার অপরাধ শিকার হলে তার করণীয় সম্পর্কে আমরা জেনেছি, বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সাহায্য পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এবং সেই সকল সার্ভিস নেওয়ার অনুশীলন করেছি। তবে আমাদের সচেতনতার অধিকাংশ ক্ষেত্রে আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারে এবং সাইবার অপরাধ মুক্ত রাখতে পারে। সচেতনতা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারে। তো আমরা যদি আগে সচেতন হই, যে ঘটনাগুলো বললাম 6টা ঘটনা বলছিলাম, সো এই 6টা ঘটনার ক্ষেত্রে আমরা যদি আগে থেকেই যদি একটু সচেতন হতে পারি, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো আমরা অনেক কম ফেস করব। তো কীভাবে সচেতন হবো সেইটি হচ্ছে এই সেশনের আলোচনার বিষয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলা আছে যে আমরা ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যাপারে যে কৌশলগুলো ব্যবহার করতে পারি সেগুলোর ব্যাপারে বলা আছে। তো কী কী কৌশলের ব্যাপারে বলা আছে? যে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন কি? 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন হচ্ছে তোমরা যখন কোনো জায়গায় লগ ইন করো, তখন হচ্ছে একটা কোড আসে, ওয়ান টাইম পাসওয়ার্ডের মতো একটা কোড আসে, যেটার মাধ্যমে তোমরা হচ্ছে লগ ইন করতে পারো। অনেকের অন করা থাকে ফেসবুকে, জিমেইলে, তারপর যে কোনো ক্ষেত্রে। আবার ধরো বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস, ধরো বিকাশ, রকেট, নগদ, এগুলোর ক্ষেত্রেও একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসে। সেই কোডটা তুমি যদি ইনপুট দাও তখন হচ্ছে তুমি লগ ইন করতে পারবা। তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, বিকজ এইটা যদি তুমি ইউজ করো 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন, তাহলে কী হয়, পাসওয়ার্ডটা তো মাত্র একবার ইউজ করা যায় এবং ওইটা হচ্ছে তোমার ফোন নাম্বারে আসে। তো তুমি একবার কোনো হ্যাকার চাইলেও এটা ইউজ করতে পারবে না। এই যে একটু আগে কি আগের সেশনে আমরা যেই ঘটনাটা বলছিলাম যে একজনের মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস থেকে টাকা নিয়ে গেছে, এটাও কিন্তু ওই যে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশনের যে কোডটা আসছিল। সো ওই কোডটা আসার ফলে ওই কোডটা বলে দিছে, এই জন্য ওরা হচ্ছে লগ ইন করতে পারছে। বাট তোমার কাছে যদি তোমার ফোনে যদি একটা কোড আসে এবং তুমি তো নিশ্চয়ই এত বোকা না যে এই কোড আরেকজনকে তুমি বলে দেবা। তো 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন এটা হচ্ছে হ্যাকারদের হ্যাকিং থেকে বাঁচার জন্য অনেক ইউজফুল একটা টুল। তারপর হচ্ছে সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা। আমার মতো অলস যারা আসো, আমি আগে এরকম অলস ছিলাম, এখনও অবভিয়াসলি নাই, এখনও অলস আছি, বাট এই ক্ষেত্রে এখন আর কম্প্রোমাইজ করি না, বিকজ আমি অনেক আইডি হারাইছি, তারপর হচ্ছে আমার অ্যাকাউন্ট অনেকবার হ্যাক হয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখন আর একই পাসওয়ার্ড বারবার ইউজ করি না। আগে কিন্তু এরকম করতাম যে একই পাসওয়ার্ড, একটাই পাসওয়ার্ড ছিল, সব জায়গায় একই পাসওয়ার্ড ইউজ করতাম। তো এখন আর এটা করি না, সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার না করা। অনেকেই জাস্ট 1 2 3 4 5 8 9 পর্যন্ত এই পাসওয়ার্ড দিয়ে রাখে, বাট এটা কিন্তু অনেক খারাপ একটা দিক। কারণ হ্যাকাররা কিন্তু প্রথম দিকে এত ক্যাচালের ভিতরে যায় না, তারা হচ্ছে পাসওয়ার্ড প্রেডিক্ট করার চেষ্টা করে। সো প্রেডিক্ট
যদি এরকম পাসওয়ার্ড থাকে 1 2 3 4 5 সেক্ষেত্রে খুব সহজে প্রেডিক্ট করতে পারবে। তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোতে নিয়মিত আপডেট করা, যে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি বা অ্যাপগুলো ইউজ করি, লেটস সে তুমি ফেসবুক ইউজ করো, তো ফেসবুকে হচ্ছে প্লে স্টোরে গিয়ে তুমি যখন ফেসবুক সার্চ দাও, তোমার যদি অলরেডি ইনস্টল করা থাকে, তো তোমরা যদি এটা হচ্ছে যদি পুরাতন হয়ে থাকে বা নতুন আপডেট এসে থাকে, তখন হচ্ছে ইনস্টলের জায়গায় যে ইনস্টল লেখা ছিল ওই জায়গায় হচ্ছে আপডেট নামে একটা অপশন আসে, তো ওই জায়গায় ক্লিক করলে অ্যাপটা আপডেট হয়ে যায়। আপডেট করলে কি উপকার হয়, অনেক ধরনের সিকিউরিটি আপডেট থাকে, হ্যাকারও তো নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে থাকে হ্যাক করার জন্য বা তোমার তথ্য চুরি করার জন্য। আবার এই যে কোম্পানিগুলো যারা হচ্ছে এই অ্যাপগুলো চালায়, তারাও কিন্তু ওইগুলোকে প্রতিরোধ করার জন্য নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে থাকে। সো সেক্ষেত্রে আপডেট দিলে আমাদের ওই যে সিকিউরিটিগুলো আমরা পেতে পারি। তারপর সোশ্যাল মিডিয়া অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা, আমাদের অনেকেরই এরকম প্রবণতা থাকে, খাইলে ঘুমাইলে সব জায়গায়, এটা কিন্তু পার্সোনাল লাইফকেও অনেক ইফেক্ট করে। এটার ব্যাপারে হয়তো অন্য কোনো দিন বলবো, যে তুমি সব সময় যা করতেছো, তুমি এই জায়গায় ঘুরতে গেছো, খাইতে গেছো, সব কিছু তুমি এটা শেয়ার করতেছো। দেখো তুমি ধরো এখন তুমি বাসায় আসো, তুমি বাসায় বসে দিলা স্টোরি দিলা বা জানাইলা যে তুমি বাসায় আসো, কোনো না কোনোভাবে স্টোরি দিলা, তারপর অন্য এক জায়গায় গেলা, সেই জায়গায় গিয়ে স্টোরি দিলা। তো এখন যদি কেউ তোমাকে নিয়মিত ফলো করে, সে কিন্তু তোমার লাইফস্টাইল বা তুমি কোন সময় কোন জায়গায় থাকতে পারো সব কিছু কিন্তু মোটামুটি একটা প্রেডিক্ট করে ফেলতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমার বড় ধরনের প্রবলেম হতে পারে, ফিউচারে বড় ধরনের প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা থেকে বাঁচার জন্য তোমরা হচ্ছে চেষ্টা করবা এগুলো থেকে দূরে থাকার, মানে একেবারে যে কিছু শেয়ার করবা না এরকম না, বাট অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। অতিরিক্ত মানুষকে দেখানোর প্রবণতা একসময় তোমাকে হচ্ছে মেন্টালি সিক করে দেবে। তোমার সবসময় ইচ্ছা করবে যে মানুষকে দেখানোর জন্য, লেটস সে তুমি এক জায়গায় ভালো খাবার খাইতে গেছো, এখন তোমার আসলে খাওয়াটায় মন থাকবে না, তোমার মন থাকবে যে তুমি কত ভালো সুন্দর একটা ছবি তুলে তুমি স্টোরি দিতে পারবা, মানুষকে দেখাইতে পারবা, এইটা তোমার সবসময় ইচ্ছা থাকবে। তো আসলে তুমি ওই মোমেন্টটাকে এনজয় করতে পারো। লেটস সে তুমি একটা ট্যুরে গেছো, তো ট্যুরে আমি তো ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাই মাঝে মধ্যে, তো ট্যুরে যাওয়ার পর দেখি যে ম্যাক্সিমামেরই ইন্টেনশন থাকে কত ভালো ছবি তুলতে পারবে, তার পাশে যে কত সুন্দর দৃশ্য আছে, কত সুন্দর আল্লাহর নিয়ামত আছে, এইটা হচ্ছে ট্যুরে যাওয়ার ক্ষেত্রে কথা বলছি। তো ওইটা ওরা দেখে না, ওরা জাস্ট ওদের ইন্টেনশন থাকে কত ভালো ছবি তুলতে পারবে এবং ওইটা দিয়ে কত ভালো স্টোরি দিতে পারবে। এই কিন্তু অনেক বড় ধরনের সুযোগ একটা মিস করছে। বা তোমাদের ক্ষেত্রে বলছি, তোমরা যারা এই ধরনের এডিক্টেড সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করার ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া নিজেদের সব কিছু আপডেট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই মজাটা তোমরা মিস করে যাবে। কারণ তোমাদের লাইফ তো আসলে তো ট্যুরে যাওয়া বলো, কোথাও ভালো কোথাও খেতে যাওয়া বলো, বা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া বা ফ্যামিলির সাথে সময় কাটানো, এগুলো তোমার একমাত্র পার্সোনাল ম্যাটার, বা তুমি নিজে এনজয় করার জন্য, নিজে ভালো ফিল করার জন্য করো। তো এইটা সব কিছু তো দেখানোর ঠিক না বা দেখানোর কোনো দরকার নেই। তারপরেও তোমাদের পার্সোনাল ম্যাটার তোমরা চাইলে করতে পারো, অ্যাজ ইউর উইশ। আমি জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করলাম। তারপর ব্যক্তিগত গোপনীয় তথ্য, পিন, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা। অনেকে আছে যে এটা মেয়েদের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, বাট অনেক ছেলেদেরও দেখছি যে ফ্রেন্ডদের এত বিশ্বাস করে একেবারে পাসওয়ার্ড পর্যন্ত সব কিছু দিয়ে দেয়। তারপর আর হয় রিলেশনের ক্ষেত্রে যেটা হয় যে পাসওয়ার্ড দিয়ে দেয়। হ্যাঁ, এখন ট্রাস্ট করতে পারো, তুমি তোমার পার্টনারকে ট্রাস্ট করতে পারো, আমি অন্য কোনো দিকে যাচ্ছি না, বাট এই ধরনের পাসওয়ার্ড শেয়ার করা ঠিক না। আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না এই বিষয়ে। বা অনেকেই করে, তোমরা জানো, অনেকেই এই ধরনের পাসওয়ার্ড শেয়ার করে দেয়, পাসওয়ার্ড দিয়ে দেয়। তো এটা যে কোনো সময় অন্যরা খারাপ কাজে ইউজ করতে পারে, তাই না? তো যাই হোক, আমি কি বলতে চাচ্ছি হয়তো বুঝতে পারছো। আমি এখন আর আগের যে কথা বলা অনেক কমাই দিছি, আগে অনেক দিকে চলে যেতাম কথা বলতে বলতে। তো অনেকে অভিযোগ করে তাদের নাকি গার্জিয়ানরা পাশে বসে থাকে, প্রবলেম হয়। তো দ্যাটস আমি অনেক কম কথা বলি, যতটুকু আছে বইতে অতটুকুই শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন কীভাবে চালু করা যায় সেইটার ব্যাপারে জানবো। তো হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যাপারটা কি? 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন অর্থ হচ্ছে আমরা যখন আমাদের ইমেইলে প্রবেশের জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তখন আমাদের কাছে একটা SMS অর্থাৎ ওটিপি মানে হচ্ছে 1 টাইম পাসওয়ার্ড, যেটা হচ্ছে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড, যেটা আমাদের ফোনে বা হচ্ছে রিকভারি জিমেইল আইডি যদি অ্যাড করা থাকে ওইটাই যায়। এবং ওইটা যদি আমরা অ্যাড করি বা ওইটা যদি ইনপুট করি, তখন হচ্ছে আমরা জিমেইলটাতে প্রবেশ করতে পারবো। তো 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন কীভাবে করব সেইটার ব্যাপারে চলো আমরা দেখি 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন কীভাবে করতে পারি আমরা। তো হচ্ছে প্রথমে এখানে লেখা আছে কীভাবে করতে হয়, তোমরা এই দেখে নেবা, আমি দেখাই। জাস্ট এই যে দেখো, কম্পিউটার যারা ইউজ করছো বা পিসি ইউজ করছো যারা, তারা হচ্ছে এই যে উপরে এই যে কোনায় যেখানে তোমার আইডির যেই অপশনটা আছে, এখানে আমার আইডির অপশন আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব।
তো নতুন একটা ট্যাব ওপেন হবে, সম্পূর্ণ নতুন একটা ট্যাব ওপেন হবে। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, হোম, পার্সোনাল ইনফরমেশন, ডেটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি। এই সিকিউরিটি অপশনটাতে আমরা ক্লিক করব। সিকিউরিটি অপশনটাতে ক্লিক করার ফল এইখানে হচ্ছে এই দেখো 2 স্টেপ ভেরিফিকেশন, এই যে 2 স্টেপ ভেরিফিকেশন এইখানে ক্লিক করবো। আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, সো সেক্ষেত্রে আমার কিছু করতে হবে না। এবং আমি এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে গেলে এখানে পাসওয়ার্ড অনেক কিছু দেওয়া লাগবে, যেটা আমি এখন দেখাতে চাচ্ছি না। তো এটা বাদ দিলাম আমি। এটা তোমরা হচ্ছে জাস্ট এখানে নেক্সট ক্লিক করেই তোমরা হচ্ছে প্রথমে ওই জায়গায় তোমার জিমেল আইডি দিয়ে লগ ইন করবা। তারপর হচ্ছে এই যে কী বলে নাম্বারটা দিবা, বা যেটার মাধ্যমে পেতে চাও নাম্বার, বা হচ্ছে আর একটা রিকভারি ইমেল যদি দিতে চাও সেটার মাধ্যমে তোমরা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 স্টেপ অথেন্টিফিকেশন এটা চালু করতে পারো। এরপরে কি আছে, ও আচ্ছা, টার্ন অন 2 স্টেপ অথেন্টিফিকেশন। এই তো এটাই লেখা আছে যে এটা যদি অন করা থাকে সেক্ষেত্রে একজন হ্যাকারের পক্ষে হ্যাক করা কঠিন হয়ে যায়। তো একটা টাস্ক দেওয়া আছে যে আচ্ছা, আগের পৃষ্ঠায় শুরু হয়েছে। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার ব্যাপার খুবই স্বাভাবিক একটা বিষয়। আমরা বিভিন্ন প্রয়োজন এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। তো আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোনো ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো না। হ্যাকার আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো জরুরি ভিত্তিক লেনদেন ঘটনার সৃষ্টির মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নিতে পারে। এবং আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার একটি নির্দেশিকা তৈরি করব। তো অনেকের কাছে মনে হতে পারে জাস্ট আমরা একটা আমাদের দৈনন্দিন জীবনের কোনো ঘটনা বা আমাদের লাইফের কিছু একটা দিলে সেইটা কীভাবে এটার ভিতর দিয়ে মানে আমাদের হ্যাক করতে পারে। দেখো, হ্যাকাররা কিন্তু মানে মাথা মোটা না, আমার তোমার মতো মাথা মোটা না। ওরা অনেক ব্রেন নিয়ে চলে, ওদের ব্রেন আমাদের চেয়ে বেশি দেখে ওরা হ্যাকার। আর আমরা হচ্ছে এটার কী বলে, আমরা এটার ভুক্তভোগী, ওদের হ্যাকিংয়ের ভুক্তভোগী। যাই হোক, ওরা হচ্ছে একটা ছোটো ইনফরমেশন বলি, জাস্ট তোমরা যখন ফটো আপলোড করো তখন ওই ফটো আপলোড করো অনেক জায়গা থেকে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক মেবি এখন মেটাডাটা ইরেজ করে দেয়। বাট অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তোমরা যখন ফটো আপলোড করো তখন ওই জায়গা থেকে ফটোটা কোন জায়গায় তুলছো, ফটোর ভিতরের ব্যাকগ্রাউন্ডের সমস্ত ডিটেলস বের করে ফেলে যায়, কোন লোকেশনে তুলছো, কোন ফোন দিয়ে তুলছো, ওই ফোনের ব্যাপারেও মোটামুটি অনেক কিছু জানা যায়। তো এগুলা আমি বলতে চাচ্ছি না, বাট যতটুকু সম্ভব বললাম, এরকম অনেক কিছু বের করে ফেলা যায়। বাট আর একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে সাইকোলজিক্যাল জিনিসপত্র দিয়ে বা সাইকোলজিক্যালি চিন্তা করে অনেক কিছু করা যায়। লেটস সে তুমি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া পোস্ট করতে থাকো যে তুমি হুমায়ুন আহমেদের ভক্ত, তুমি হুমায়ুন আহমেদের বই পড়ো। তো এখন এক্ষেত্রে প্রেডিক্ট করাই যায়, তুমি যখন পাসওয়ার্ড দিবা তখন হয়তো হুমায়ুন আহমেদের কিছু দিবা, হতেই পারে, মানে সবসময় যে এরকম হয় ব্যাপারটা এরকম না। তো এইটুকু যদি সত্যি হয়ে যায় যদি তুমি একজন হুমায়ুন আহমেদের ভক্ত এবং তোমার পাসওয়ার্ডের ক্ষেত্রে হুমায়ুন আহমেদের নাম বা এই রিলেটেড কিছু আছে, তখন কিন্তু ওই হ্যাকারের পক্ষে ওইটা প্রেডিক্ট করা সহজ হয়ে যাবে। বাট অন্য যে কোনো ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি, অন্য যে কোনো কিছু তুমি যদি সারাক্ষণ দাও তো হ্যাকার কিন্তু সাইকোলজিক্যালি তোমাকে পড়ে ফেলতে পারে যে তুমি এই টাইপের পাসওয়ার্ড দিতে পারো। তখন কিন্তু সে আসলে প্রেডিক্ট করতে পারবে যে তোমার পাসওয়ার্ড কী টাইপের হতে পারে, তখন তার জন্য পাসওয়ার্ডগুলো এক্সট্র্যাক্ট করা সহজ হবে। তো এখানে একটা কাজ করতে বলছে যে আমাদের দলীয়ভাবে সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটি নির্দেশিকা তৈরি করব। তো প্রথমে হচ্ছে দলের সদস্য, দলের নামে একটা দলের নাম দিবা, তারপর হচ্ছে সদস্যদের নাম, কাজের শিরোনাম কি, সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্দেশিকা, কি কাজের শিরোনাম কী দিবা চিন্তা করে তোমরা দিয়ে দেবে, এখন আমার মাথায় আসতেছে না। তারপর হচ্ছে দলের নাম, সদস্যের নাম লিখবা, তারপর নির্দেশিকা সমূহ কী কী নির্দেশিকা দিতে পারো, একটু আগে যেটা বললাম 2 স্টেপ ভেরিফিকেশন অন করবা, তারপর হচ্ছে অতিরিক্ত তথ্য সোশ্যাল মিডিয়া শেয়ার করবা না, তারপর কি এই যেগুলো বললাম এগুলো বলবা, আর হচ্ছে এক্সট্রা নিজেদের মাথা খাটায় কিছু বলবা, নিজেদের মাথা দিয়ে কিছু বের করবা। সো এই তো এই সেশনে এতটুকু আছে, মেবি আর কিছু আছে এই সেশনে, না এই সেশনে আর কিছু নেই, পরবর্তী সেশনে দেখা হচ্ছে। সো দ্যাটস ইট, দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন তো ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। তো দ্যাটস ইট, দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক টাটা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির 2 নম্বর চ্যাপ্টারের 6 নম্বর সেশন, শুধু 6 নম্বর সেশন না, 6, 7, 8 3টা সেশন একসাথে পড়ব। তো এই সেশনের নাম হচ্ছে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা। তো চলো শুরু করি। তো এখানে কি রিডিং লেখা আছে, রিডিংটা একটু পড়ি। এখন পর্যন্ত আমরা তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি এবং ওই সকল অপরাধের মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাব চিহ্নিত করতে পেরেছি। সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কাজসমূহ সম্পর্কে ধারণা পেয়েছি। ইন্টারনেট ব্যবহারে নিজের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা চর্চা করতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত কী কী পড়ছি বা এতদিন পর্যন্ত কী কী পড়ছি সেটার ব্যাপারে বলছে। এ পর্যায়ে আমরা সব কিছুর সমন্বয়ে একটি শিখন অভিজ্ঞতার ভিতর দিয়ে যাব। এই শিখন অভিজ্ঞতা হবে একটি নাটিকা, একটা নাটক তৈরি করব আমরা। এই নাটিকাটির পেছনে থাকবে একটি গল্প, যেটি আমরা নিজেরাই লিখব। এই গল্পের চরিত্রগুলোতে আমরাই অভিনয় করব এবং নাটিকাটির নির্দেশনাও দেবো আমরা।
তো আগের শ্রেণীতে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ ঘটানোর একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট আমরা নাটিকার মাধ্যমে উপস্থাপন করেছিলাম আগের শ্রেণীতে। আই ডোন্ট নো আগের শ্রেণীতে, ও তোমরা তো হচ্ছে নতুন কারিকুলাম আসছো, তো মেবি ক্লাস 8-এর বই এটা আছে, এখন তোমরা এগুলো পড়ো নাই, তো এটা তোমাদের জন্য প্রযোজ্য না আপাতত। এবার 3টি দলে ভাগ হয় কোনো একটি সাইবার অপরাধ, তার প্রতিকার অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতায় 3টি নাটিকার স্ক্রিপ্ট লিখবো। আমরা নাটিকার স্ক্রিপ্টটি এমনভাবে লিখবো যাতে সেটি 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রদর্শন করা যায়। প্রতি দলে আবার কাজ ভাগ করা থাকবে, কারা নাটিকাটি পরিচালনা করবে, কারা লিখবে, কারা অভিনয় করবে ইত্যাদি। প্রথমে আমরা বক্সে দলের নাম, দলের সদস্যের নাম, নাটিকাটি লিখে ফেলি। তো নাটকটার একটা নাম দিবা, তোমরা হচ্ছে আসলে প্রথমে একটা গল্প লিখবা। প্রথমে একটা স্টোরি তৈরি করবা। তোমাদের আগে যে স্টোরিগুলো পড়ছে, যে আমরা কয়েকগুলো স্টোরি পড়লাম, ওইগুলো তো একেবারে 1-1.5 মিনিটের ভিতর শেষ করে ফেলা যাবে। একটু বড় টাইপের স্টোরি, ওই টাইপের বা তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটি যতটা বেশি ক্রিয়েটিভ হওয়া যায় তোমরা ক্রিয়েটিভিটি ইউজ করে একটা গল্প লিখবা। প্রথমে গল্পটা লিখবা, তারপরে গল্পটার একটা নাম দিবা, তারপর তোমাদের দলের একটা নাম দিবা, তারপর দলের সদস্য কারা কারা, এটা হচ্ছে তোমাদের জাস্ট কাজগুলো। নাটকের স্ক্রিপ্ট তোমরা নিজের মতো প্রথমে গল্পটা লিখবা, তারপর নাটকের স্ক্রিপ্ট লিখবা। তো হচ্ছে নাটকের চরিত্রসমূহ, তারপর হচ্ছে এই যে স্ক্রিপ্টটা লিখবা। দৃশ্য 1 মানে প্রথমে কোন সিনটা থাকবে, ধরো তোমরা নাটকের শুরুটা হইলো, তোমরা কয়েকজন ফ্রেন্ড এক জায়গায় মিলে গল্প করতেছো, তো তখন হচ্ছে গল্পের ভিতরে উঠলো যে তোমাদের আইডিয়া আজকে বা গতকালকে হ্যাক হয়েছে, এখন এটা তোমরা বিপদে পড়ছে, এটা থেকে কীভাবে বাঁচবা। তো এরকম যাতে একটা ভালো মেসেজ থাকে গল্প, এটা তো শিক্ষণীয় গল্প, এটা তো এন্টারটেনমেন্টের পারপাসে বানাচ্ছি না যে আমাদের এন্টারটেইন হতে হবে বা বিনোদনমূলক কিছু থাকতে হবে। হ্যাঁ, এন্টারটেনমেন্ট টাইপের কিছু থাকতে পারে, বাট এখানের মেইন পারপাসটাই হচ্ছে যাতে কিছু শিক্ষণীয় থাকে বা তোমাদের একটা ভালো মেসেজ দেওয়া যায় এই নাটকটার মাধ্যমে। তো প্রথমে হচ্ছে দৃশ্যগুলো বা সিনগুলো দিবা, লিখবা ভালোভাবে যে এই সিনটা এই জায়গায় থাকবে। ধরো তোমরা স্কুলের বারান্দায় দাঁড়ায় এটা করবা, তো আগে থেকে লিখে রাখবা যে আমরা বারান্দায় দাঁড়ায় এরকম, মানে প্রথম সিনটা এরকম থাকবে, বারান্দায় দাঁড়ানো থাকবে কিছু মানুষ, তারা এরকম গল্প করতে থাকবে এবং গল্পের কনভারসেশনগুলো, ডায়লগগুলো কী কী থাকবে, কে কোনটা কী বলবে, এটা স্ক্রিপ্ট আকারে ভালোভাবে লিখে নেবা, ডিটেলসে লিখে নেবা। তারপর তোমরা লোকেশন দেখবা যে এই লোকেশনে করব, তারপর এটাকে তোমরা ভিডিও করবা। তো এইটার ব্যাপারে বিস্তারিত বলা আছে যে এটা হচ্ছে ভিডিওতে ধারণ করতে বলছে। এরপর আমরা ক্লাসে সব নাটিকা নিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে প্রদর্শনী আয়োজন করব। তো 3টি নাটিকার প্রদর্শনী আমাদের শিক্ষক তার মোবাইল ফোনে ধারণ করবেন। ও আচ্ছা, সরি এখানে একটু আমার মিস্টেক হয়ে গেছে। এখানে তোমাদের বলছে যে মানে তোমাদের নাটকগুলো এরকম, আমি যে বললাম যে সিনগুলো বিভিন্ন জায়গা হবে, ওই রকম না করে তোমাদের ক্লাসের সবার সামনে আয়োজন করতে বলছে। মানে ক্লাসের সবার সামনে তোমরা হচ্ছে যে মঞ্চ নাটক যেরকম থাকে না, ওই রকমভাবে অভিনয় করতে বলছে। তো এইগুলো হচ্ছে আমাদের শিক্ষক তার মোবাইল ফোনে ভিডিওগুলো ধারণ করবে বা ভিডিও করে রাখবে। ধারণকৃত নাটিকার ভিডিওগুলো আমাদের শিক্ষক সংগ্রহ করবেন। পরবর্তী সেশনগুলোতে আমাদের নিজেদের দলে নাটিকার প্রদর্শনী ভিডিওটি এডিটিং করা শিখব, অথবা আমাদের নাটিকার গল্পগুলো থেকে সাইবার অপরাধ সচেতন থাকার জন্য যে মূল বার্তাগুলো দেখব সেগুলো নির্দিষ্ট জায়গায় লিখে রাখবো। পরবর্তী সময় সেশনগুলোতে আমাদের দলের নাটিকাটির মূল বার্তাগুলো নিয়ে একটি ইনফোগ্রাফের ব্যাপারে পরবর্তীতে বলছি। তো এই হচ্ছে 6 নম্বর সেশনগুলো। 7 নম্বর সেশন হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এবং আপলোডিং, একটা ব্যবহারিক কাজ। তো আমাদের আগের সেশনে আমরা ভিডিওগুলো পাইলাম। তো ভিডিওগুলো কীভাবে করবা তোমাদের স্যাররা বলে দেবে, তোমরা স্কুলে বসেও করবা নাকি বাইরে বসে করতে পারো, এটা তোমাদের স্যাররা বলে দেবে। তো এরপর হচ্ছে ভিডিও এডিটার, মানে আমরা সবাই জানি ভিডিও এডিটিং করার জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার লাগে। এখানে কতগুলো সাজেস্ট করা আছে, যেমন উইন্ডোজ মুভি মেকার, এটা কম্পিউটারের একটা সফটওয়্যার, পিসি সফটওয়্যার। তো এইটা হচ্ছে একেবারে খুবই সহজ। আর তারপর হচ্ছে ক্যামটাসিয়া, এইটাও একেবারে বিগিনার লেভেলের মোটামুটি ভালো কাজ করে। তারপর হচ্ছে মানে একেবারে খুব বড় প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা হয় যেগুলো দিয়ে, সেগুলো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এরপর এগুলো হচ্ছে মোবাইলে সব ইনশট, তারপর ভিডিও মেকার, পাওয়ার ডিরেক্টর, ভিডমেট ইত্যাদি। তো ভিডমেট, তারপর হচ্ছে কাইনমাস্টার নামে একটা আছে, এগুলো মোবাইলের এডিটর। বাট এগুলো প্রবলেম হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে পেইড, একেবারে পেইড। মানে হচ্ছে তুমি ভিডিও এডিট করতে পারবে এগুলো টাকা ছাড়া, বাট তোমার প্রত্যেকটা ভিডিওর উপর ওয়াটারমার্ক থাকবে, মানে ওই সফটওয়্যারের নামটা এক কোনায় বা উপরে লেখা থাকবে, এটা হচ্ছে প্রবলেম। তো আমাদের এখানে দেখানো হয়েছে ক্যামটাসিয়া দিয়ে, ক্যামটাসিয়া কীভাবে ইনস্টল করতে হয় সবগুলো আমরা দেখব। তো তোমরা যদি প্রফেশনাল লেভেলে বা ফিউচারে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করতে চাও বা ভিডিও এডিটিংকে কেরিয়ার হিসেবে বানাইতে চাও, সেক্ষেত্রে তোমরা হচ্ছে ফিল্মোরা একটা অ্যাডভান্স লেভেলে, অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রোই লাগবে, কারণ তুমি যখন প্রফেশনাল কাজ করতে যাবো অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো লাগবে। প্রিমিয়ার প্রো ছাড়া তুমি এই কাজগুলো অনেক কাজই করতে পারবে না। তো আমরা এইখানে যেহেতু আমাদের বিগিনার লেভেলে জাস্ট কাট পেস্ট টাইপের জিনিসপত্র দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ক্যামটাসি ইউজ করবো। এছাড়াও প্লে স্টোরে তুমি যদি সার্চ করো যে ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার, অনেক সফটওয়্যার পেয়ে যাবা, যেইটাই হচ্ছে তোমাদের যদি ওয়াটারমার্ক নিয়ে প্রবলেম থাকে, যে ওয়াটারমার্কটা দেখা গেলে খারাপ লাগতেছে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে অন্য কিছু ইউজ করতে পারো। তো এখানে যেহেতু ক্যামটাসিয়া দেখানো হয়েছে, তো আমি ক্যামটাসিয়া হচ্ছে দেখাবো। সো চলো ক্যামটাসিয়া কীভাবে ইনস্টল করতে হয়, এখানে লেখা আছে ক্যামটাসিয়া কীভাবে ইনস্টল করতে হয়, আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাই। চলো, তো আমি হচ্ছে মাউসটা নিয়ে নিই আমার। ওকে,
সো উইন্ডোজ মুভি মেকার লেখা আছে। আমরা হচ্ছে ক্যামটাসিয়া ডাউনলোড ফ্রি ক্যামটাসিয়া ডাউনলোড ফর উইন্ডোজ লিখে সার্চ দিলেই তোমরা পেয়ে যাও। সো CAMTSDOW ফর উইন্ডোজ ওকে। সো প্রথমে যেটা পাবো এই যে টেক স্মিথ ক্যামটাসিয়া, এটা যাব। তারপর হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল, এই জায়গায় ক্লিক করব। তারপর হচ্ছে সাইন আপ অ্যান্ড ডাউনলোড ফর উইন্ডোজ, এটা হচ্ছে ম্যাক মানে অ্যাপেলের জন্য, এটা হচ্ছে উইন্ডোজের জন্য। সো ম্যাক্সিমাম স্কুলে বা তোমাদের পার্সোনাল কম্পিউটার হিসেবে উইন্ডোজই থাকবে। সো উইন্ডোজে ক্লিক করব। তারপর হচ্ছে এই যে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তোমার যদি যে আগে সাইন ইন করা না থাকে তাহলে তোমাদের ইমেল আইডি দিয়ে সাইন ইন করা লাগতে পারে। তো সাইন ইন করে নেবা, তারপর হচ্ছে ডাউনলোড করে নেবা। আমরা অলরেডি ডাউনলোড করা আছে, সো এক্ষেত্রে আমাদের ডাউনলোড করা লাগবে না। তোমাদের যদি ডাউনলোড ফাইলটা কোন জায়গায় থাকবে সেটা যদি না পাও তাহলে এখানে ক্লিক করবে, এই যে ডান পাশের কোনায় এই যে উপরে এই 3 ডটে ক্লিক করবা। তারপরে এখানে হচ্ছে এই যে নিচের দিকে দেখবা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড, তো এখানে পেয়ে যাবা। তো আমার এখানে যেহেতু IDM ইনস্টল করা আছে সেক্ষেত্রে IDM দিয়ে ডাউনলোড হয়েছে। সো আমি IDM-এ চলে যাব। IDM-এ চলে গেলে আমরা হচ্ছে এটা পেয়ে যাব, এই যে ক্যামটাসিয়া, এই যে IDM। তোমার কম্পিউটার এই জায়গায় গিয়ে সার্চ দিবা, যদি IDM ইনস্টল করা থাকে, এটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বলা হয় এটাকে, কোনো কিছু ডাউনলোড করার জন্য এটা ইউজ করা হয়। তো এটা যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এইখানে ক্রোমের মাধ্যমে ডাউনলোড হবে না, IDM-এর মাধ্যমে ডাউনলোড হবে। তো তখন হচ্ছে তোমরা IDM-এর মাধ্যমে পেয়ে যাবা। তো এইখানে গিয়েও পেতে পারো, IDM-এ ক্লিক করে এখানে গিয়েও পেতে পারো, অথবা হচ্ছে ফাইলের ভিতরে যে পেতে পারো। তো আমরা ফাইলে প্রবেশ করব, ফাইলে প্রবেশ করে ডাউনলোডসে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে প্রোগ্রামসে যাব, এই প্রোগ্রামসে গেলেই এখানে যে প্রোগ্রামগুলো বা সেই সফটওয়্যারগুলো আমি ডাউনলোড করছি ওগুলো পেয়ে যাবো। তো এইখানে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন, এটার উপর ক্লিক করব। এটার উপর 2-3 বার ক্লিক করলে, 2 বার ক্লিক করলে হচ্ছে আমাদের ইনস্টল প্রসেস শুরু হবে। তো ইংলিশ ওকে দিব। তারপর হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, আই হ্যাভ রিভিউড দ্য প্রাইভেসি পলিসি, যেটাই টিক মার্ক দিয়ে দেবো। তারপর হচ্ছে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল হওয়া শুরু হবে। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে হচ্ছে ইনস্টলেশনটা কমপ্লিট হবে। ওকে, আমাদের ইনস্টলেশন ডান। এবার আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে কীভাবে খুঁজে পাবো, এইখানে আবার উইন্ডোজের এইখানে ক্লিক করব। তারপর এই দেখো এখানে হচ্ছে ক্যামটাসিয়া এখানে চলে এসেছে। বা এখানে যদি খুঁজে না পাও জাস্ট এখানে ক্যামটাসিয়া সার্চ দেবা, CAMTA ক্যামটাসিয়া 2024। ওকে, এটা কি আসলো? ও আচ্ছা, ইওর অ্যান্সার্স এখানে সার্ভের জন্য দিছে যে হোয়াট টাইপ অফ ভিডিও ডু ওয়ান্ট টু ক্রিয়েট উইথ ক্যামটাসিয়া। আমি দিলাম একটা প্রমোশনাল বা পার্সোনাল প্রজেক্ট দিলাম। হু আর ইউ ইভ্যালুয়েটিং ক্যামটাসিয়া ফর মাইসেলফ। ওকে, সাবমিট দিয়ে দিলাম। ওকে, ওয়েলকাম টু ক্যামটাসিয়া, সাইন ইন করতে বলতেছে। আপাতত আমি সাইন ইন করবো না। ওকে, আমাদের সাইন ইন হয়ে গেছে। সাইন ইন না করে থাকা যাবে না, মানে সাইন ইন না করে ইউজ করা যাবে না। তো আমি সাইন ইন করে নিছি, তোমরা ওখানে সাইন ইন করে নেবা। আগেই তো সাইন ইন করছো, সো সাইন ইনে ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে। তারপরে স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করব। তো আমাদের এরপর কি আছে দেখি। আমি অনেক আগে ইউজ করছি, তো এখন আছে আমি একেবারে নিজেও প্রথমবার দেখতেছি এটা, মানে এটার ইন্টারফেস অনেক চেঞ্জ হয়েছে। আমি কিন্তু প্রথমবার ইউজ করতেছি এটা, মানে অনেক আগে ইউজ করছি, 2019-এর দিকে ইউজ করছি আমি। আই এম নট ইন্টারেস্টেড, এখানে ক্লিক করলাম। সো ক্লোজ উইন্ডোজ ক্লিক করলাম। ওকে, এখন হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, নতুন একটা প্রজেক্ট ওপেন করব। তো নতুন একটা প্রজেক্ট ওপেন করলাম। ওয়েট, একটু টাইম নিচ্ছে অনেকখানি, একটু না অনেক সময় নিচ্ছে। গরিব মানুষ, আমার পিসি অনেক স্লো। ওকে, সো শুরু হয়ে গেল। এখন কোন জায়গায় কি দেখি, এখানে হচ্ছে মিডিয়া। তো মিডিয়ায় ক্লিক করলাম, এখানে ইম্পোর্ট মিডিয়া, এই যে উপরে এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম, এখানে এই যে ইম্পোর্ট মিডিয়া। তো আমি হচ্ছে এখন ভিডিও, আমাদের যেই জায়গা আছে তোমার ভিডিও, ওই জায়গা থেকে তুমি ভিডিওটা আনবা। তো আমার ভিডিও কোথায় আছে দেখি, আমি যে কোনো একটা আমার ভিডিও নিয়ে আসি, র্যান্ডম একটা ভিডিও নিয়ে আসি। তো আমার নিজের ভিডিও আছে অনেক, তো সেই ভিডিওগুলো থেকে একটা ভিডিও নিয়ে আসি আমি। ওকে, তো 24 নম্বর ভিডিওতে কী আছে দেখি। ওকে, এই ভিডিওটা নিলাম। ওকে, একটা ভিডিও নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, এই যে আমাদের টাইম লাইনে নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে এইখানে যদি তুমি ক্লিক করো তাহলে ভিডিওটা প্লে হওয়া শুরু হবে। এইখান তুমি হচ্ছে এইটা নাড়াচাড়া করতে পারবা, কার্সরটা এইভাবে এরকম থাকবে।
তো এখন হচ্ছে ধরো এই জায়গাটা আছে, তো আমি এখন যদি এখানে হচ্ছে রাইট ক্লিক করি না, সরি রাইট ক্লিক করলে হবে না, আচ্ছা দাঁড়াও আমি একটু ঘাটাঘাটি করে দেখি, তারপর হচ্ছে ভিডিওটা করছি। ওকে, এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের টাইমলাইনটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এই জন্য এটাকে একটু ছোটো করে দেবো, এটাকে এরকম উপরে নিয়ে আসবো। তো এইটার উপর যদি আমি এখন রাইট ক্লিক করি মাউসের, এরকম অনেকগুলো অপশন আসে। তো এই অপশনগুলোর থেকে কোনগুলো আমাদের লাগবে, যেটাগুলো দেখানো হয়েছে ওইগুলো আমি দেখাইতেছি। তো সেপারেট অডিও অন ভিডিও, এখানে ক্লিক করলে অডিও ট্র্যাকটা এবং ভিডিও ট্র্যাকটা আলাদা হয়ে যাবে। তো এটা হচ্ছে ভিডিও আমাদের এবং এটা হচ্ছে অডিও। তো এখন দুইটাই একসাথে আছে, মেবি না দুইটা আলাদা হয়ে গেছে। এখন দেখো এই যে উপরে অডিওটার উপরে দেখো এখানে হচ্ছে একটা এই যে এরকম দাগ আছে। সো এইটা দিয়ে আমি অডিওর লেভেলটা গেইনটা বাড়াতে কমাতে পারি। এরকম দিলে অডিওটা বাড়বে, এরকম দিলে অডিওটা কমবে। আশা করি এতটুকু বুঝছো। তারপর ধরো আমি ভিডিওটা কোনো জায়গায় কাট করব, তো যদি কাট করতে চাই এখানে হচ্ছে যেই জায়গায় কাট করব ওই জায়গায় নিয়ে আসবো, এটা টেনে ওই জায়গায় নিয়ে আসবো এবং এইখানে এই যে স্লিপ এখানে ক্লিক করব, তাহলে এই জায়গাটা কাট হয়ে যাবে। এখন হচ্ছে তুমি চাইলে এই অংশটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারো বা এই অংশটাকে ডিলিট করে দিতে পারো, ডিলিট করে দিলাম। তারপর অডিওর ক্ষেত্রেও সেম, এইটাও যদি তুমি কাট করতে চাও এখানে ক্লিক করবা, এই যে এখানে ক্লিক করবা, অংশটা তুমি চাইলে এখন ডিলিট করে দিতে পারো। ওকে, তো এখন হচ্ছে টান দিয়ে আবার এইগুলোকে এখানে নিয়ে আসতে পারো। এটা খুব একটা কঠিন কাজ না, তোমরা যদি জাস্ট 1 ঘন্টা এটা নিয়ে খাটাখাটি করো তাহলে মোটামুটি সব কিছু পেয়ে যাবে এটার ব্যাপারে সব কিছু জানতে পারবে। এখানে খুব কঠিন কিছু নাই, অল্প সিম্পল জিনিসপত্র দেওয়া আছে। তারপর হচ্ছে ট্রানজিশন কীভাবে অ্যাড করতে হয় সেটাও দেখানো হয়েছে। আমি একটা ট্রানজিশন অ্যাড করা দেখাই দিই, ভিডিওটা এই জায়গায় কাট করি, তারপর ট্রানজিশন এখানে ক্লিক করি। এই দেখো এটা অনেকগুলো ট্রানজিশন আছে। তো ট্রানজিশন মানে হচ্ছে একটা ভিডিওর পরে আর একটা ভিডিও কীভাবে প্লে হবে সেটা হচ্ছে ট্রানজিশন। তো হচ্ছে এইটা একটা ভিডিও, এটা আলাদা ভিডিও, দুইটা কিন্তু কাট হয়ে গেছে। এখন আমি যদি প্লে করি তাহলে হয়তো বোঝা যাবে না, যে লোকটার মোবাইল চুরি হবে। এই যে দেখো আমি যদি কাট মানে প্লে করি তাহলে বোঝা যাবে না, বাট এখানে কিন্তু ভিডিও কিন্তু দুইটা আলাদা। তো এখন ট্রানজিশনটা কীভাবে ইউজ করবো, এখানে এই যে জাস্ট এখানে ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে আসবো, তাহলে কিন্তু ট্রানজিশনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমি অডিও ট্র্যাকটা ডিলিট করে দিই, আমার কথা হয়তো বোঝা যাবে না তাহলে। ওকে, এখন দেখো এখন কিন্তু বোঝা যাবে যে ট্রানজিশন একটা থেকে আরেকটা কীভাবে যাচ্ছে। এই দেখো, তো আলাদা আলাদা ভিডিও যখন তোমরা ইউজ করবা, কারণ তোমরা যখন নাটকটা তৈরি করবা তখন তো ভিডিও একটা থাকবে না, অনেকগুলো ছোটো ছোটো ভিডিও থাকবে। তো ওইগুলো হচ্ছে তোমরা একসাথে মিক্স করতে পারবা। ওকে, তো এইখানে হচ্ছে মিডিয়াতে ক্লিক করে অন্য যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো অ্যাড করে নিবা। তারপর হচ্ছে একটার পর একটা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মানে কী করে নেবা, টাইম লাইনে নিয়ে আসবা। তারপর হচ্ছে কাটাকাটি যেগুলো লাগে ট্রানজিশন অ্যাড করা সবগুলো করতে পারবা। তারপর হচ্ছে ভিজুয়াল ইফেক্ট আছে অনেক ধরনের, কালার চেঞ্জ করার জন্য, এই যে কালার চেঞ্জ করার জন্য অনেক ধরনের ইফেক্ট আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। এখানে যদি এটা ইউজ করলাম, দেখি কী হইলো, কালার চেঞ্জ হইলো না কেন, কালার অ্যাডজাস্টমেন্ট, ও আচ্ছা এখানে অনেক ক্যাচাল আছে, যাই হোক এটা আমি ইউজ করতেছি না এখন। যাই হোক, এখন হচ্ছে আমরা এটা কীভাবে এক্সপোর্ট করতে হয় সেটা দেখাবো। একটু ঘাটাঘাটি করো তোমরা, তোমাদের যদি ভিডিও এডিটিংয়ের ব্যাপারে ইন্টারেস্ট থাকে একটু ঘাটাঘাটি করো, অথবা যতটুকু দেখাইলাম জাস্ট কাট পেস্ট তো তোমরা দেখলাই, জাস্ট কীভাবে কাট করতে হয়। এই অংশটুকু এখানে রেখে জাস্ট স্লিপটি ক্লিক করবো, কাট হয়ে যাবে, তারপর এখানে সরাই নিতে পারবো। তো এটা তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দেখাইলাম, বাট এরপরে যদি এর চেয়ে বেশি কিছু জানতে চাও তাহলে হচ্ছে একটু ঘাটাঘাটি করো তাহলে হয়ে যাবে, বা টিউটোরিয়াল দেখতে পারো। জাস্ট একটু ইউটিউবে সার্চ দিবা যে হাউ টু ইউজ ক্যামটাসিয়া বা ক্যামটাসিয়া হচ্ছে বেসিক টিউটোরিয়াল, এগুলো সার্চ দিলে আধা ঘন্টা 1 ঘন্টা টিউটোরিয়াল পেয়ে যাবা, মোটামুটি সব কিছু জানতে পারবো এটার ব্যাপারে। তো এখন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবো, উপরে ডান পাশে কর্নারে এক্সপোর্টে ক্লিক করব। তো হচ্ছে লোকাল ফাইল এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে আমাদের কিনতে বলতেছে, ফুল ভার্সন কিনতে বলতেছে, না হলে হচ্ছে এরকম ওয়াটারমার্ক থাকবে উপরে, হচ্ছে এরকম দাগ থাকবে, মানে এই যে টেক স্মিথ ক্যামটাসিয়া লেখা থাকবে উপরে। তো হচ্ছে আমরা ওয়াটারমার্ক সহই যাব, এই ভার্সনটা যাব। তো হচ্ছে প্রজেক্টের বা ফাইলের নাম দিতে বলতেছে, সো ফাইলের নাম দিলাম, তারপর কোন জায়গায় সেভ হবে এটা লোকেশন দিলাম। তো এখানে ক্লিক করার পর লোকেশনটা সিলেক্ট করতে বলবে, তো আমি হচ্ছে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ফোল্ডার ডেস্কটপ, সরি এখানে না, সরি এখানে ক্লিক করতে হবে। ওকে, সিলেক্ট ফোল্ডার। ওকে, এরপর এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হওয়া শুরু হবে, এই যে রেন্ডারিং শুরু হয়ে গেছে। তো এটা যত বড় ভিডিও হবে টাইম অত বেশি লাগবে। তারপর হচ্ছে এটাই আমার পিসিটা মোটামুটি ফাস্ট আছে, এই জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে, বাট তোমাদের অনেক টাইম লাগতে পারে, 7-8 মিনিটের ভিডিওর জন্য 1-1.5 ঘন্টা টাইম লাগতে পারে। তো এরপর হচ্ছে তোমাদের ভিডিও এখানে এই জায়গায় তোমরা ভিডিওটা পেয়ে যাবা। ভিডিওটা রেন্ডার হচ্ছে কোথায়, এই জায়গায় হচ্ছে, এই জায়গায় রেন্ডারটা শেষ হলে এই জায়গায় যে ডেস্কটপে আমি যেহেতু সিলেক্ট করছি ডেস্কটপে আমরা পেয়ে যাবো। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম, আমার এই ভিডিও লাগবে না যেহেতু, তো সবগুলি আমি ক্যান্সেল করে দিলাম। এটাও ক্যান্সেল, ডোন্ট সেভ, তোমরা সেভ করে নেবা, আমি কিন্তু ডোন্ট সেভ দিছি, বাট তোমরা সেভ করে নেবা। ওকে, এরপর কি আছে দেখি। এরপর হচ্ছে এই যে ভিডিওটা হচ্ছে কি করতে বলছে, বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপলোড করতে বলছে, যে আমাদের এডিটকৃত ভিডিও আমাদের যে স্কুলের
ইউটিউব চ্যানেল, ওইখানে আপলোড করতে বলছে। আর যদি ইউটিউব চ্যানেল না থাকে নিজেরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, তারপর আপলোড করে দেবো। ওকে, ইউটিউবার হয়ে যাব। আচ্ছা, এইখানে একটা কথা বলিনি, ক্লাস শেষ, আজকের এই সেশন শেষ, তারপর লাস্ট ক্লাসে 9 এবং 10 নম্বর সেশন পড়বো। তো এই যে তোমাদের ভিতর মাথায় ভূত জাগে ক্লাস 8, 9, 10 এই সময়, আর ইন্টারের সময় ভূত জাগে ইউটিউবার হবো, ফেমাস হবো, ভাই ইউটিউব কেরিয়ার হিসেবে একেবারে ফালতু একটা কেরিয়ার। ফুল টাইম প্রফেশন হিসাবে ইউটিউব কখনোই মানে সিলেক্ট করা উচিত না। তোমাদের মাথায় কারা ঢুকাই চিন্তা জানি না, আমার মাথায় একসময় ঢুকছিল, ক্লাস 9-এ পড়ি তখন হচ্ছে আমার মাথায় ঢুকছে যে আমি ইউটিউবার হব, হাজার ডলার কামাবো। তো আসলে ইউটিউব থেকে আসলে এরকম কোনো টাকা পয়সা আসলে খুব একটা আসে না। প্রতি 10,000 ভিউর জন্য তোমার হচ্ছে $1 আসবে, মাত্র $1, এরকম অ্যাপ্রক্সিমেটলি $1, অনেক সময় $1 আসে না। তো প্রতিদিন তোমার যদি কি বলে 10,000 ভিউ হয়, তার মানে প্রতিদিন $1, মানে অ্যাপ্রক্সিমেটলি 100 টাকার মতো পাবা। তার মানে মাসে 3,000 টাকা প্রতিদিন 10,000 ভিউ যদি হয় তোমার চ্যানেলে। তো খুবই কঠিন ইউটিউবে আসলে অত টাকা নাই। তো এই ভূত মাথা থেকে ফালাই দাও যে ইউটিউবার হবা, অনেক বেশি টাকা কামাবা, এই টাইপের চিন্তাভাবনা একেবারে, মানে এই টাইপের চিন্তাভাবনা থেকে একেবারে দূরে থাকো। তো দেখা হবে লাস্ট সেশনে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ লেকচারে চলে এসেছি। আমাদের সেশন 9 এবং সেশন 10, এটার নাম হচ্ছে সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা, একটি ইনফোগ্রাফ তৈরি করা। তো এটা কি করতে হবে? আমাদের ইনফোগ্রাফিক হচ্ছে একটা চার্টের মতো বা একটা ম্যাগাজিনের মতো, সংবাদপত্রের বিভিন্ন যেই তথ্য বা ডেটা উপস্থাপন করা হয় সেটা। এখানে কি লেখা আছে একটু পড়ি আমরা আগে। যে ইনফোগ্রাফিক হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এটি কোনো গল্প বলতে বা কোনো আইডিয়া উপস্থাপন করতে বিভিন্ন ছবি অথবা কালারফুল টেক্সটের মাধ্যমে আকর্ষণীয় করে উপস্থাপনা করা হয়। এটি বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন বা তথ্যের উপস্থাপনার কাজে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন গবেষণার সামারি উপস্থাপনার কাজে ইনফোগ্রাফির ব্যবহার করা হয়। নিচের ছবিতে আমরা একটা ইনফোগ্রাফিক দেখতে পাচ্ছি। তো আমরা যারা বিজনেস করি, তো বিজনেসের ইনভেস্টমেন্টের জন্য যারা বিভিন্ন মানুষের ইনভেস্টরের কাছে যায়, তখন হচ্ছে এই ধরনের ইনফোগ্রাফি ইউজ করি। যে এই ধরনের আমাদের বিজনেসটা ধরেন এই হচ্ছে আমাদের বিজনেস, ধরো এগুলো এরকম ছিল, তা একটা ছিল এখানে বিজনেস আইডিয়াটা লেখা থাকবে, তারপর হচ্ছে বিজনেসের কী কী উইংস আছে, বিজনেস দিয়ে কী কী লাভ লস সব কিছু ডিটেলসে লেখা থাকবে। তো আসলে এটা হচ্ছে একটা সামারি, যে কোনো একটা আইডিয়ার সামারি, সোজাভাবে বললে যে কোনো একটা আইডিয়ার একটা সারমর্ম টাইপের জিনিসপত্র, সার নির্যাস। ছোটো করে ধরো তোমার 100 পৃষ্ঠার একটা গবেষণা আছে, ওই গবেষণাটার একেবারে সার নির্যাস বা একেবারে সামারি ছোটো করে, যেটা হচ্ছে ইনফোগ্রাফিক। তো আমরা এরকম একটা ইনফোগ্রাফিক তৈরি করব। তো ইনফোগ্রাফ তৈরি করার জন্য বিভিন্ন বিষয় আমাদের মাথায় রাখতে বলা হয়েছে। সেটা হচ্ছে একটা কাগজের শুরুতে এটা ডিজাইন করে নেব। আমরা যে ইনফোগ্রাফটা ডিজাইন করব, শুরুতে আমরা ইনিশিয়াল একটা আইডিয়া নিয়ে নেব। তো এই জন্য হচ্ছে প্রথমে কাগজে ডিজাইন করে নেব, ডিজিটাল ডিভাইসে ডিজাইন করার আগে কাগজে ডিজাইন করব। তারপর হচ্ছে আকর্ষণীয় টাইটেল এবং লেখাগুলো নির্ধারণ করে নেব। টাইটেল কী থাকবে, ইনফোগ্রাফের টাইটেল কী থাকবে এবং ভিতরে কী কী লেখা থাকবে সবগুলো আগে থেকে আমরা ডিজাইন করে নেব হাতে। তারপর হচ্ছে সফটওয়্যারের একটি আকর্ষণীয় টেমপ্লেট ইউজ করব। সফটওয়্যার টেমপ্লেট কীভাবে ইউজ করে দেখাইতেছি। তারপর রঙের ব্যবহার, লেখার ফন্ট খুব বেশি যেন পরিবর্তন না হয়। অনেকে করে কি এখানে লাল, এখানে নীল, এখানে সবুজ, মানে যত বেশি রং দেওয়া যায় তত বেশি হচ্ছে মানে মনে হয় যে ভালো হয়েছে। আসলে এরকম না ব্যাপারটা। এই জন্য হচ্ছে যত কম কালারের ভেরিয়েশন ইউজ করা হয়, কম কালার না, কালারের ভেরিয়েশন যত কম ইউজ করা যায় তত ভালো। তারপর খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আনতে হবে এবং আইডিয়া সম্পর্কিত সাধারণ কিছু ছবি আইকন ব্যবহার করা যেতে পারে। ওই আইডিয়া রিলেটেড কিছু ছবি বা হচ্ছে আইকন ইউজ করতে পারে, প্রয়োজনে একাধিক পেজে, হ্যাঁ কোনো ক্ষেত্রে একাধিক পেজে ইউজ করা যায়। তো ইনফোগ্রাফ তৈরির জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি। এগুলোর ভিতরে হচ্ছে পিকটোচার্ট, তারপর স্ন্যাপা, তারপর হচ্ছে ইনফোগ্রাম, ফ্রিপিক, ক্যানভা, তারপরে এগুলো কী আরও কত অনেকগুলো আছে, এগুলো আমরা ইউজ করবো না। আমরা ইউজ করবো হচ্ছে এইটা পিকটোচার্ট, এইটা। তো ক্যানভা ইউজ করতে পারো, পিকটোচার্ট আর ক্যানভা, এই দুইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে কনভিনিয়েন্ট মনে হয়, সবচেয়ে ইজিয়েস্ট মনে হয়। এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারো। ক্যানভা ইউজ করা শিখলে তোমাদের আরও একটা লাভ আছে। ফিউচারে হয়তো অন্য কোনো কাজে, ধরো ফ্রিল্যান্সিং করো বা ডিজাইন রিলেটেড কোনো প্রফেশনাল জব বা ডিজাইন রিলেটেড কোনো ভালো কাজ করতে গেলে ওই সময় কাজে লাগতে পারে। তো আমার সাজেশন হচ্ছে ক্যানভাটা ইউজ করা। তো এটা তুমি যদি ক্যানভা পারো তাহলে এটা খুব ভালোভাবে পারবা। তো প্রথমে হচ্ছে আমরা কীভাবে ডিজাইন করবো সেটা দেখি, চলো। তো আমরা হচ্ছে মাউসটা নিয়ে নিই আমি। ওকে, প্রথমে হচ্ছে তুমি যদি সার্চ দাও পিকটোচার্ট লিখে, তারপর হচ্ছে লগ ইন করতে পারবে। লগ ইন করার পর আইডি মানে তোমার ইমেল আইডি দিয়ে লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস পাবা। তারপর হচ্ছে এখানে ইনফোগ্রাফিক্স, এখানে ক্লিক করবা। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এই দেখো কতগুলো টেমপ্লেট আছে, অভাব নাই টেমপ্লেটের। যে কোনো একটা টেমপ্লেট তুমি বাছাই করে এগুলো ডিজাইন করতে পারবা। লেটস সে হচ্ছে আমি এই টেমপ্লেটটা নিলাম।
তো এডিট টেমপ্লেটে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে এটা। তো এগুলো কিন্তু সবগুলোই চেঞ্জ করা যায়, এই টেমপ্লেটার সব কিছুই। দেখো এই যে টেক্সট এখানে আছে, এই টেক্সটটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, এই টেক্সটে যা অন্য কিছু দিতে পারবা, আইকন চেঞ্জ করতে পারবা, বড় ছোটো করতে পারবা। এক্ষেত্রে তোমার নতুন করে আর কোনো কিছু ডিজাইন করতে হবে না, এগুলো জাস্ট হচ্ছে উপরে নিচে করে বা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তোমার ধরো একটু চেঞ্জ করে তোমার টেক্সটগুলো এখানে ইনসার্ট করে দিতে পারো। খুবই সহজ, জাস্ট হচ্ছে এই যে মাউসে ক্লিক করে এখানে মাউসে ক্লিক করে এই যে দেখো লেখাটা সিলেক্ট করলাম, কেটে দিলাম লেখাটা। এখন আমি যে কোনো একটা লেখা লিখে দিতে পারি এখানেও ব্যাপারটাও সেম, এখানে আমি নিজের ইচ্ছা মতো লেখা লিখে দিতে পারি। এখানে হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারি, আমি এই যে আইকনগুলো চেঞ্জ করতে পারি। আর আমরা যদি একেবারে নতুন করে একেবারে কাস্টম একটা করতে চাই, ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একেবারে সাদা একটা পেজ আসবে। তারপর হচ্ছে ডিজাইন, কিছু ডিজাইন আমরা এখানে ইনসার্ট করতে পারি। তো তোমাদের বই যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আমি পাইনি, এই জন্য হচ্ছে অন্য একটা ডিজাইন দেখাই। লেটস সে এই ডিজাইনটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসি। ওকে, এই ডিজাইনটা আমরা নিয়ে আসলাম, এখানে ক্লিক করলি, ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। এখন হচ্ছে এটা তো একটা মেডিকেলের ইনফোগ্রাফ আছে, সো এটা হচ্ছে আমরা অন্য যে কোনো একটা ইনফোগ্রাফ নিতে পারি, জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি। তো এখানে আরও অনেকগুলো আছে, অনেক অপশন আছে, তোমরা হচ্ছে ঘাটাঘাটি করে দেখে নিতে পারো। আমি এটা ইউজ টু না, এই জন্য আমি আসলে এটা কী বলে, আর এখন আমার ইচ্ছাও করতেছে না এটা করার জন্য, দেখানোর জন্য। তো এখানে অনেকগুলো ফটো, তারপর হচ্ছে আইকন আছে। এখানে ধরো এই ফটোসে ক্লিক করলে এখান থেকে ফটো তোমরা ইনসার্ট করতে পারবা। এই যে ফটোটা ইনসার্ট হয়ে গেলো, তারপর জাস্ট একটা ক্লিক করলে তারপর 3D আইকনও আছে, মেবি হ্যাঁ 3D আইকনও আছে। এই যে 3D আইকনও আছে এখানে, জাস্ট ডাবল ক্লিক করলে 3D আইকনটা এখানে চলে আসবে। এখানে দিয়ে তোমরা বড় ছোটো করতে পারবা এটাকে। এই যে দেখ ঘুরাই কেমনে, না এখানে তো এইভাবে ঘোরা না, 3D যেহেতু ঘোরার কথা, তো যাই হোক একটু ঘাটাঘাটি করলে তোমরা পেয়ে যাবে। তারপরে এখান থেকে তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের বেসিক শেপ, আইকন এগুলো ইনসার্ট করতে পারবা। তারপরে এগুলোর কালার চেঞ্জ করতে পারবা, এখানে কালার চেঞ্জ করে কই দিয়া, এই যে কালার চেঞ্জ, এখানে এই যে কালার টাচগুলো চেঞ্জ করতে পারবা। বর্ডার স্টাইল চেঞ্জ করতে পারবা এখানে। পাওয়ার পয়েন্টের মতোই, তোমাদের পাওয়ার পয়েন্ট তো আমি ব্যবহার দেখাইছিলাম, তো পাওয়ার পয়েন্টের মতোই অনেকটা। পাওয়ার পয়েন্ট যারা পারো তারা হচ্ছে এগুলো একেবারে খুব সহজেই পারবা। তো এইরকম করে তোমরা হচ্ছে এই যে তোমাদের যেই ইনফোগ্রাফটা ডিজাইন করতে বলছে, এই যে ইনফোগ্রাফটা ডিজাইন করতে বলছে, এটা তোমরা সুন্দরভাবে এইখানে যেরকম বলছে, তোমাদের অনেকে শুনছি অনেকের স্কুলে এইরকম বলে যে যেরকম বইতে আছে এরকম করতে হবে। ভাই এখন নতুন কারিকুলাম ডিজাইনই করা হয়েছে তোমার ক্রিয়েটিভিটি শো করার জন্য। তোমরা ইচ্ছাকৃতভাবে গাইডে যেই দেওয়া থাকবে, যেটা ওইটা হচ্ছে তোমরা ওই নাটক তৈরি করবা, তারপর হচ্ছে ওই টেমপ্লেট দিয়ে ওই রকম করে একেবারে ইনফোগ্রাফ তৈরি করবা, ডিজাইন করবা, ওয়েবসাইট ডিজাইন করবা, এরকম না। তো তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি ইউজ করবা। তো এই জন্য হচ্ছে নিউ কারিকুলাম ডিজাইনই তো করা হয়েছে এই জন্য। তো স্যাররা যদি বলে এইরকম টাইপের কথা, স্যারদের বোঝাও যে স্যার এইরকম, এই জন্য এই কারিকুলাম তৈরি করা হয় না, কারিকুলাম তৈরি করা হয়েছে। এমনিতেই এই কারিকুলামের অনেক প্রবলেম আছে, তারপর যদি এই ক্রিয়েটিভিটিটাও আমাদের ইউজ করতে না দেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। তো এই হচ্ছে 2 নম্বর অধ্যায়ের ক্লাস। আশা করি যতটুকু মানে কি বলে তোমরা বুঝছো, যতটুকু বলছি ততটুকু বুঝছো। আর যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার। তো এই তো, আর পুরো অধ্যায় আমি বলছি গুজবে কান দিবা না, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটির কথা বলছি। তারপরও সব কিছুই ঠিক আছে, বাট তারপরও তোমরা হচ্ছে নিজের কাছে যাতে দায়বদ্ধ না থাকা লাগে। ধরো একটা তুমি অন্যায় দেখেও জাস্ট হচ্ছে ভয়ের কারণে বা কি বলে নিজের স্বার্থের কথা চিন্তা করে মুখ বুজে থাকবা না, চুপ করে থাকবা না, অন্তত একটু আওয়াজ তোলো। বলে না ইয়োর ভয়েস ম্যাটার্স, তুমি যে কথাটা বলতেছো এটা আসলেই ম্যাটার করে সবার কাছে। তো এই জন্য অবভিয়াসলি গুজব থেকে দূরে থাকবা, কোনো ধরনের রিউমার ছড়াবা না, বাট সত্যটা বলার চেষ্টা করবা, সত্যটা নিজে বলার চেষ্টা করবা, আশেপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবা, নিজে সেফ থাকার চেষ্টা করবা অবভিয়াসলি। তারপরও সত্য তো বলতে হবে। পৃথিবীতে কিছু তো ভালো মানুষ এক্সিস্ট করতে হবে, কিছু ভালো মানুষ থাকতে হবে, নাহলে তো পৃথিবী আসলে সারভাইভ করতে পারবে না। কিছু মানুষের তো সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলে দিতেই হবে। তো আমার কথাগুলো খুবই খারাপ শোনাচ্ছে হয়তো, মানে খুবই ওই যে কী বলে না স্যাররা জ্ঞান দেয় ওই টাইপের কথা শোনাচ্ছে, বাট এইটা রিয়েলিটি। তো এই তো, আর অনেক কিছু বলার ইচ্ছা ছিল, বাট হয়তো বলতে পারছি না অনেক কারণে। আমিও হয়তো ভয় পাচ্ছি, বা আমিও হয়তো আমার মুখ হয়তো আমার পিছন থেকে কিছু দিয়ে বেঁধে দিচ্ছে কেউ, মানে ওইটাই আমার ওই টাইপের কথা বুঝছি। কী বুঝছি তোমরা হয়তো বুঝতে পারছো, আমি অনেক কিছু চাইলেই বলতে পারি না, তো তোমরা বুঝতে পারছো হয়তো। তো দ্যাটস ইট।
অন্তত এতটুকু নিজের কাছে এতটুকু বলতে চাই যে নিজের কাছে যাতে একটা সার্টেন টাইম পর নিজের গিল্টি ফিলটা না আসে যে হ্যাঁ আমি অন্যায়ের পক্ষে দাঁড়াইছি। তোমার ফিউচার জেনারেশন যাতে না বলতে পারে যে আমার দাদা বা আমার নানা অন্যায়ের পক্ষে ছিল, আমার দাদা এরকম নিকৃষ্ট মানুষ ছিল, দাদা নানা বা নানু যাই হোক। তো তোমাদের ফিউচার জেনারেশন বা তোমাদের নিজের যে সন্তানেরাই যাতে না বলতে পারে যে মানে এই টাইপের ব্লেম যাতে তোমাদের উপর না আসতে পারে। তোমাদের পরবর্তী প্রজন্ম যাতে গর্ব করে বলতে পারে যে আমার যারা পূর্ববর্তী জেনারেশন ছিল তারা হচ্ছে সত্যের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, বাতিলের পক্ষে ছিল না। সো দ্যাটস ইট, এতটুকুই আজকের ক্লাস। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। তো এইটা কোর্সটা আমাদের পেইড করার কথা ছিল, বাট আমরা কোর্সটা পেইড করিনি, আমরা পুরোটাই ফ্রি করে দিছি। তো বিনিময় কিছুই চাই না, বিনিময়ে জাস্ট একটু আল্লাহর কাছে খাস দিলে দোয়া করে দিও আমাদের জন্য, এতটুকুই চাওয়া। এটাই হচ্ছে পারিশ্রমিক আমাদের। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।